স্পিনিং মিল যেটা আছে সাভারে, এটা যদি আজকের বাজারে আমি বিক্রি করতে যাই মিনিমাম 450 কোটি টাকা এটা আছে। যেটা ভুলতাতে আছে একটা, ধরেন এটা 125 কোটি টাকা আছে। স্টার্ট করেছিলেন কততে আপনি? আমার 64,000 টাকা পুঁজি। আমার কিন্তু আবার কোনো ব্যাংক লোন নাই, আমি ব্যাংকের লোন পছন্দ করতাম না। আমার ওয়াইফ আমাকে, আমি আরও মিল করতে পারতাম, আমি করি নাই। আমি ব্যাংক লোনকে সবসময় ভয় পাই। তবে আমার এখন যে ব্যবসা চলতেছে এটা এরপরে আমি আর বাড়াবো না, কেননা এই দেশে ব্যবসা করতে যে কঠিন, কেননা কোনো স্কিল লেবার পাওয়া যায় না, সৎ লোক পাওয়া যায় না, এবং বিভিন্ন জায়গায় ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। একবার চেয়েছিলাম চলে যাবো এই দেশ থেকে, যে আমাদের এই ইয়ং জেনারেশন ছেলেপেলেকে এদের কাজকর্ম করবো কি, এখন তো সব রাজনৈতিক দলদের পিছনে ঘুরেই তারা সময় কাটে আর ফেসবুক। চায়নাতে কিন্তু আমাদের মতো লেখাপড়া নাই, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, ওদের সব শিখায় প্র্যাকটিক্যাল। আপনি 6-এর ছেলেদেরকে নিয়ে জায়গা মিল দেখাইতে, এটা দেখো কাপড় কেমনে বানায়, এটা দেখো সিরামিক কেমনে বানায়, জুতা কেমনে বানায়, সব শিখায় যে যেটা যাবে। আসসালামু আলাইকুম। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন বিয়ন্ড বিজনেসে আপনাদের স্বাগত। আমি রিয়াজুল করিম। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন শিল্পোদ্যোক্তা যার উদ্যোক্তা যাত্রা বাংলাদেশের শিল্পায়নের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মাত্র কয়েকটি হ্যান্ডলুম মেশিন দিয়ে শুরু করে তিনি গড়ে তুলেছেন একটি বহুমুখী শিল্পগোষ্ঠী, যার বিস্তার টেক্সটাইল, স্পিনিং, নিটিং, উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্য জুড়ে। তিনি একাধারে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লিটল গ্রুপ, সভাপতি বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, পরিচালক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, ম্যানেজিং ডিরেক্টর ইন্টিমেট ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সাবেক পরিচালক ডাচ বাংলা ব্যাংক। তিনি প্রতিষ্ঠা করেছেন এইচ&এন ফেব্রিক্স, ফিনিক্স স্পিনিং মিলস, একুরেট ফ্যাশন, ড্যাশ টেক্সটাইলস প্রসেসিং মিল, ডায়মন্ড সিল্ক ইন্ডাস্ট্রিজ, ডায়মন্ড বাটন ইন্ডাস্ট্রিজ, ডায়মন্ড থ্রেড ইন্ডাস্ট্রিজ, লিটল স্টার স্পিনিং মিলস, ইন্টিমেট স্পিনিং মিলস এবং ইয়ারদান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তাছাড়া চায়নাতে তিনি প্রতিষ্ঠা করেছেন চায়না নানজিং ইন্টারন্যাশনাল ট্রেড। বাংলাদেশ এবং চীনের ব্যবসায়িক সম্পর্কের বিকাশেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার অভিজ্ঞতা শুধু একটি প্রতিষ্ঠানের গল্প নয়, বরং একটি দেশের শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রযাত্রার জীবন্ত প্রতিচ্ছবি। আজকের পর্বে আমরা জানব এক উদ্যোক্তা জীবনের অজানা গল্প, বাংলাদেশের শিল্প খাতের বাস্তবতা, চীনের অর্থনৈতিক সাফল্য থেকে আমাদের শেখার বিষয় এবং আগামী দিনের বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তার মূল্যবান ভাবনা। জনাব খোরশেদ আলম, বিয়ন্ড বিজনেস আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে সংযুক্ত করার জন্য। কেমন আছেন? আছি ভালো, আপনার দোয়া আর কি। জি, আমরা জানি আপনি খুবই ব্যস্ত থাকেন। আপনার এতগুলো প্রতিষ্ঠান অ্যান্ড বেশ কয়েকটা অ্যাসোসিয়েশনে আপনি কর্তা ব্যক্তি হিসেবে কাজ করছেন। তারপরেও আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরু থেকে যদি শুরু করি, যে আপনার শৈশব কোথায় কেটেছিল অ্যান্ড আপনার স্কুলিং, আপনার তখনকার পরিবার, আপনার ছোটবেলার বন্ধু, তাদেরকে নিয়ে যদি কিছু স্মৃতিচারণ করেন। ধন্যবাদ। আমার বাড়ি মুন্সিগঞ্জ শহরে কোটগাঁও। আমাদের বাড়িতে ধরেন আমার বাবা, চাচারা ছিলেন। আমি শৈশবে ABGM গার্লস স্কুল, যেটাতে আপনার ছেলে মেয়েরা পড়তেন, ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত ওখানে পড়তাম। তো ওইখানে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, আপনারা হয়তো জানেন, বাবুল আক্তার, যিনি টেলিভিশনের আমার স্বাধীনতা সংগ্রামের বেতার থেকে প্রচারিত করতেন। বাবুল আক্তার ছিল, আমরা একই ক্লাসে পড়তাম তখন। বাবুল আক্তার আম্মা রওশনারা বেগম তখন আমাদের ওই স্কুলের শিক্ষক ছিলেন। তবে এই স্কুলটা ছিল এরকম জায়গায় যে একদম আমার বাড়ির কাছে লাগানো, মানে রাস্তাটা পার হলে স্কুলটা ছিল। এইখানে আমরা ক্লাস 3 পর্যন্ত পড়েছি, ছেলে মেয়ে সবাই মিলে ওইখানে। তো তারপরে আমি আসছি মুন্সিগঞ্জ হাই স্কুল, তারই পাশে একটু, আপনি ইদ্দাপুর কেল্লার নাম শুনেছেন, ইদ্দাপুর কেল্লার ঠিক পাশেই মুন্সিগঞ্জ হাই স্কুল। আর আমাদের বাড়িটা ছিল ইদ্দাপুর কেল্লার সাথে লাগানো বাড়িতে আমাদের। তো ওইখানে আমি আপনার স্কুলে পড়াশোনা করি। ওইখান থেকে মেট্রিক পাস করে আমি হরগঙ্গা কলেজে আমি বিকম পর্যন্ত পড়াশোনা করেছি। বিকম শেষ করলেন কত সালে? এটা যেটা মানে পাকিস্তান আমলের শেষ পিরিয়ড 1970। আচ্ছা, 1970-এর যেটা লাস্ট বেস পাকিস্তানের, এটাতে।
এরপর কি আপনি জবে জয়েন করলেন না সরাসরি বিজনেসে চলে না, এসেছেন? আমি এটার কখনো story জব কি? করি নাই, জব করি নাই, কিন্তু আমি ধরেন ব্যবসা শুরু করেছি আমি যখন ক্লাস 8-এ পড়ি। আচ্ছা তখন আমি আমরা অ্যাকচুয়ালি আমার বাবার ব্যবসা ছিল মুন্সিগঞ্জ শহরে, ওনার দোকানে বসতাম আমরা, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো ক্লাস 8 থেকে আমি ভিন্নভাবে নিজের ব্যবসা পরিচালনা শুরু করি আর কি। তবে প্রথম ব্যবসাটা আমি করি একটা টেন্ডার ব্যবসা, ইলেকশন অফিসে কাগজের জন্য। ইলেকশন অফিসে আপনি প্রিন্টিং করে কাগজ, সেই কাগজে সেখান থেকে আমার মানে ব্যবসার যাত্রা শুরু আর কি ভিন্নভাবে। এভাবে ফাদার সঙ্গে করেছি, পাশে আমি আমার নিজেরটা শুরু করেছি। তো এই কাগজের যে জিনিসটা একটা টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারটা আমি দিয়েছিলাম। এটা ছিল আপনার ফার্স্ট বিজনেস? হ্যাঁ, ফার্স্ট বিজনেস, এবং বিরাট একটা ধকল গেছে আমার জীবনের প্রথম। এটা কি প্রাইভেট টেন্ডার ছিল না না, গভর্নমেন্ট? সরকারি। সরকারি, এটা আমাদের ডিসি অফিস বলা চলে, আমাদের মুন্সিগঞ্জ মহকুমা ডিসি মহকুমা অফিসার থাকতেন, এইচডিও। এটা আপনার টেন্ডারটা কল করলেন, তো টেন্ডারটা কল করার পরে সেখানে পার্টিসিপেট করলাম আমি। তো আমার সঙ্গে যিনি পার্টিসিপেট করছেন সে ছিলেন একজন রাজনীতিবিদ, সেই আমলে মুসলিম লীগ আমলের। উনি একটু নাম করা ব্যক্তি, আমার শ্রদ্ধ ব্যক্তি, অবশ্য আমার বাবার বন্ধু উনি ছিলেন। তো যাই হোক, যখন টেন্ডারটা আমরা করলাম, আমি টেন্ডারে আমার মূল্যটা সেকেন্ড লোয়েস্ট হইলাম আমি। তো সেকেন্ড লোয়েস্ট হওয়ার পরে তো আমি তখন একটু জিজ্ঞেস করলাম এইচডি সাহেবকে যে স্যার, আমি সেকেন্ড লোয়েস্ট হইলাম, আচ্ছা এখন আমি একটু টেকনিক্যালি বলি যে আমি তো আপনাকে দিয়েছি কাগজ, এই কাগজগুলি তখন কর্ণফুলী পেপার মিলে হতো, কিন্তু আপনি জানেন কিনা সেই কাগজ আমাদের কিন্তু পাকিস্তান হয়ে আসতো ঘুরে। আচ্ছা, কারণ এটা আমার জানা ছিল না। হ্যাঁ, এইখানে এটার যে মালিক ছিল পাকিস্তান, এই কাগজগুলো এখান থেকে হয়ে চলে আবার এখানে আসতো, কর্ণফুলী পেপার মিল। তো যাই হোক, তখন আমি বললাম যে আপনাকে তো আমি কাগজটার প্রাইস দিছি, তো আমারটা একটু বলবেন যে আমি যে দিলাম একটা রিম বলে, আপনি জানেন কি না কাগজ আমরা দিস্তা বলি, দিস্তা তুলো 24টা, তো রিম যখন হয় তখন ওইখানে থাকে 500, মানে 480 জায়গায় 500 থাকে। তখন আমি জিজ্ঞেস করলাম যে স্যার, আমার কাগজ যে দিয়েছি, উনি যে ফার্স্ট প্লেস হলো ওনার কাগজ এক রিমে কয়টা? তখন ওনাকে জিজ্ঞেস করলো আপনার কাগজে এক রিমে কয়টা? উনি বলতে পারে না, বলে 24টা করে দিস্তা 480টা। আমি বলি, স্যার আমি দিছি 500, আমার রিমে অ্যাকচুয়ালি রিমে থাকে 500। আমরা যখন খুচরা করে বিক্রি করতাম তখন একটা করে বেশি থাকতো। তখন এইচডি সাহেব দেখলেন যে হ্যাঁ ঠিক 500 আমারটায়, আমার লেখা আছে 500 পিস পার রিম। তখন উনি দেখলো যে ওই হিসাবে আমারটা ফার্স্ট বেস্ট। একটু কথা বলার পরে উনি নাহলে এটা হতো না, যদি আমি এটা চ্যালেঞ্জ না করতাম তখনই বললো যে আমারটা হয়েছে। তো যাই হোক, পরে আমি আবার একটুখানি মানে রাগ হইলাম আর কি, যে আপনি তো টেকনিক্যাল জানেন না, আপনি টেন্ডারটা দিচ্ছেন কেন? তো উনি মনে খুব কষ্ট পাইছে, বলাটা আমার ঠিক হয় নাই, আমি ইমোশনাল বলে ফেলাইছি। পরে সে আমার বাবাকে গিয়ে কমপ্লেন করছে, তোর ছেলেটা তো ভালো না, বেয়াদব, আমাকে ওখানে অপমান করছে। এটা কত সালের কথা বলছেন? এইটা আমি তখন ক্লাস 8-এ পড়ি, 1964 এর মানে ক্লাস 8-এ পড়াকালীন সময় আপনি কি একাই ছিলেন উদ্যোক্তা নাকি সাথে কেউ ছিল? না, আমার বাবার ব্যবসা ছিল অন্য স্টেশনের ছিল, আমরা কাগজ এসব সব বিক্রি করতাম, কিন্তু আমি এটা ভিন্ন, এই টেন্ডার ফার্স্ট আমি দিলাম আর কি। না, আমরা এখন যেমন এসে দেখি যে অনেক স্টার্টআপের ট্রেন্ড আছে, বা আমরা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ঢুকলে আমরা অনেক উদ্যোক্তা, এন্টারপ্রেনারশিপ এই বিষয়গুলো আমরা দেখি। সেই সময় তো আর এই ব্যাপারগুলো ছিল না। তো আপনি ক্লাস 8-এ থাকাকালীন সময় আপনার ভিতরে এই যে বিজনেস করা বা টেন্ডারের মতো একটা হাইলি সেন্সিটিভ একটা জায়গায় এইভাবে বিট করা, এই বিষয়টা কিভাবে আসলো আপনার মাথায়? না, আমার ভিতরে একটা সবসময় কেন জানি নিজের কিছু করার জন্য, বাবার ব্যবসার থেকে নিজে কিছু করার জন্য, চেষ্টা করার জন্য আমি চেষ্টা করেছি। এবং যখনই আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমি ঢাকা চলে আসলাম যে বিভিন্ন জায়গায় কি করা যায়। আমি সর্বপ্রথম, এটার নাম ছিল বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, আমি আসলে নামটা ভুলে গেছি ঠিক মনে তাই, আর জগন্নাথ কলেজের পিছনে ইসলামপুরের দিকে। আচ্ছা আচ্ছা। সেইখানে এসে আমি একটা ফার্স্ট আমার জীবনে ঢাকার মানে আমার এলাকার বাইরে এসে এই একটা টেন্ডারে পার্টিসিপেট করি, মাত্র 1350 টাকা। তখন 1350 টাকা। ইসলামপুরে পাশে ছিল বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো ইউনিভার্সিটি। তো ওইখানে আমি টেন্ডার করে আমি আপনার 1350 টাকার একটা অর্ডার পাই। 1350 টাকার টেন্ডারে আমার তখন বোধহয় 160 টাকা না 165 টাকা লাভ হয় ওই সময়। তো আমি মালগুলা চকবাজার থেকে কিনে আমি, এখনকার সময় আনুমানিক ইকুইভ্যালেন্ট কত হতে পারে? তখন আমার মনে আছে যখন আমি ওই রাস্তা দিয়ে আসি ইসলামপুরে, তখন স্বর্ণের দাম লেখা ছিল 99 টাকা পার ভরি। আচ্ছা আচ্ছা। আমি দেখতাম ওই ইসলামপুরে কিন্তু স্বর্ণের ব্যবসা ছিল তখন, ওয়েস্টঘাটের দিক দিয়ে হাইটা, তারপরে ওই যে ইউনিভার্সিটিতে আসতাম, তখন আমি লেখা থাকতো
স্বর্ণ প্রতি ভরি অ্যারাউন্ড 99 টাকা। 5 লাখ টাকার মতো এখনকার হিসেবে, সেই হিসেবে স্বর্ণের হিসেবে যদি আমরা এক compare এক করি। ভরির দাম 99 টাকা। ও 99 টাকা, 99 টাকা, আচ্ছা আচ্ছা। মানে তখন পাকিস্তানি টাকায় আর কি 99 টাকা। ওই 99 টাকা ভরি, তারপরে যাই এবং এভাবে করলাম। তো এই টেন্ডারটা দেওয়ার পরে আমার একটু মনের ভিতরে সাহস হলো যে না, তাহলে আমি কিছু পারবো। তো 1350 টাকা আমার 160 টাকা বোধ লাভ হয়েছিল আর কি। আমার কাছে সেই কাগজটা আমি রেখে দিয়েছি, যেহেতু And প্রথম যে টেন্ডারটা করেছিলেন আপনি, সেটা তো হলো মুন্সিগঞ্জ করে। সেটা কত ছিল, ভ্যালুটা কত ছিল? এটার ভ্যালুটা ছিল বেশি। এটা তো অনেক, মানে আমার মনে হয় যে 400 রিম কাগজ ছিল। 400 রিম কাগজে প্রায় দাম তখন আমার মনে হয় 100 না, আর একটু কম, ভুলে গেছি আমি, ঠিক মনে নাই, তবে অ্যামাউন্ট কম ছিল না। ওইটা তারা পরে বিল দিয়ে টেন্ডার হয়তো সাপ্লাই করার পরে সেই কাগজ আমি নিয়েছি বাংলা বাজার। বাংলা বাজার থেকে সেই কাগজ নিয়ে নৌকাতে করে ঢাকার থেকে মুন্সিগঞ্জ গিয়ে নামি। তো সেখানে নেমে কাগজগুলো ডেলিভারি করি এবং সুন্দরভাবে হয়, বিলও পাই। আমি কোনোখানে আমার সমস্যা হয় না। সেকেন্ড হলো আমার এই ঢাকাতে করা। আপনার এই যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টের ব্যাপার, সেই সময় তো এটা অনেক টাকা। এই টাকাটা আপনার সোর্সিং হয়েছিল কি? না, এখন এইটা আপনি অবশ্য সুন্দর একটা কথা বলছেন। ছোটকালে আমার কাছে টাকা থাকতো। আমার কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, সবাই আমাকে জানতো যে আমি, এবং আমি আমার কাছে মানে কি আমার মামা, চাচা বা সবাই আত্মীয় স্বজন আমাকে আসলে আমাকে কেন জানি টাকা দিত, 1 টাকা 2 টাকা। তখন আমার কাছে, আমার যতদূর মনে পড়ে যে মানে আমি একটা ফান্ড করেছিলাম, মানে অ্যামাউন্ট আমি কি করতাম, হ্যাঁ আমি কি করতাম, শুধু প্রাইজ বন্ড কিনতাম। আচ্ছা আচ্ছা। আমার কাছে টাকা থাকলে আমি প্রাইজ বন্ড কিনতাম আর খাতায়তে লিখতাম প্রাইজ বন্ড নাম্বারগুলা। তো এরকম বেশ থাকতো, কিন্তু কোনোদিনও পাই নাই। অনেক বছর। আপনার টার্গেটটা ছিল লটারি পাওয়া? না, যে প্রাইজ বন্ড তখন একটা খুব নাম ছিল যে প্রাইজ বন্ড কিনলে। তো আমি মনে করছি ভাগ্য যদি আসে, কিন্তু আমি কোনোদিনও পাই নাই। আমার কাছে কেন সন্দেহ হইতো, আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, বা পোস্টমাস্টারকে জিজ্ঞেস করলাম এটা কে পায়, বলে ওই লোক পাইছে। তাকে গিয়ে বলেন আমি পাই নাই। তারপর থেকে আমি এটা কিনি না। তবে আমার মানে আমার প্রথম পুঁজি যেটা হয় সেটা বোধহয় 64,000 টাকা ছিল, 64,000 টাকা। এটা কি মানে এই আত্মীয়দের কাছ থেকে বিভিন্ন, হ্যাঁ, মামা, নানা, দাদা, দাদি সবাই আমাকে দিত ওইখান থেকে। আর বাবার দোকান থেকে আমি বসতাম, ওইখানেও আমার কিছু নিতাম আর কি বাবার থেকে। তো এইগুলো নিয়ে আমার আমরা 64 এর কথা বলছি না, এটা 64 এর কথা। জি, 64 এ তো 64,000 টাকা তো অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। 64,000 টাকাই আমার কাছে ছিল তখন। আচ্ছা, এটা দিয়ে আপনি পরবর্তীতে বিজনেস স্টার্ট করলেন। আরেকটা টেকনিক্যাল ব্যাপার তো এখানে আসে, যেমন আপনার যে বাংলা বাজার থেকে কাগজ কেনা বা ডেলিভার করা, এই ব্যাপারগুলো আপনি জানলেন কিভাবে আসলে? না, আমার ফাদারের দোকান ছিল, তো ফাদার নিত আর কি সব জায়গার থেকে কিনে টিনে। তো আমার জানা ছিল যে ওই এলাকার থেকে কাগজটা আসে, আমরা দোকানে বিক্রি করতাম। তো এটা বাবা ওইখান থেকে নিয়ে আসতো। এইগুলো আমার জানা ছিল এলাকা। তবে আমি কষ্ট একই আসছি, আইসা কিনে নৌকা ভাড়া করে ওয়াইজঘাট থেকে, এখান থেকে মেন্তি দিয়ে কুলি দিয়ে নিয়ে তারপরে এগুলো মুন্সিগঞ্জ নামায় দিয়েছি। তারপরে এটা যাই হোক, মেট্রিক পাস করলাম। আমি আবার ছাত্র খুব ভালো ছিলাম না, আমার ব্যবসার দিকে মনোযোগ বেশি ছিল, পড়াশোনার দিকে মনোযোগ খুব কম ছিল। বাবা বকতো, পড়াশোনা করস না, এই দেখ, এই যে আমি দেখে আসলাম, এই একটা ছেলে কি সুন্দর পড়াশোনা করতেছে, রাত্র ভৈরা 10টার সময় পর্যন্ত পড়তেছে, তুই শুয়ে রেছিস। কিন্তু ওই ছেলে ফেল করতো। আচ্ছা, 10টা পর্যন্ত পড়তো, 11টা পর্যন্ত, কিন্তু আমারই বন্ধু। কিন্তু সেই পরীক্ষা ফেল, আমরা পাস করতাম কোনোরকম টাইমে মানে আর কি, মানে 3rd ডিভিশনের এই 33, 35, 36, 40 ছাত্র ভালো ছিলাম না। পড়ার দিকে মনোযোগ কম ছিল, এমনি একটু দুষ্টামি করতাম, খেলাধুলা করতাম। এই অবস্থার ভিতরে পরবর্তীতে ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। ইন্টারমিডিয়েট ভর্তি হয়ে আমি তখন সর্বপ্রথম আমার ইচ্ছা হলো যে আমি একটু বিদেশ ঘুরব, প্লাস আমি ব্যবসা করব। কোন কলেজে ভর্তি হলেন? হরগঙ্গা কলেজে, আমাদের মুন্সিগঞ্জে। হরগঙ্গা কলেজ? হ্যাঁ, হরগঙ্গা কলেজে। তখন আমি আমার 68-এ সেকেন্ড ইয়ারে আমি, তখন আমি ওইখান থেকে পাকিস্তান চলে যাই। আমার অ্যাকচুয়ালি পাকিস্তান যাওয়ার কথা ছিল। আমি চিটাগং গিয়েছিলাম, সফিনে আরব, তখন একটা জাহাজ যেত পাকিস্তানে চিটাগং থেকে। আমি গেছি, পরে আমাকে বলে ইঞ্জেকশন দেওয়া লাগবে। আমি ভয় আইসা পড়ছি, ইঞ্জেকশনের ভয়। আর এটা আসলে কিসের ইনজেকশন ছিল তখন? কি জানি, তখন যে জাহাজে উঠতে হইলে আচ্ছা কোনো মেডিকেলের ইয়ের ব্যাপারে হয়তো, এখন যেমন কোভিড ভ্যাকসিন, হ্যাঁ এরকম ভ্যাকসিন। আচ্ছা, তো আমি আর ভয় আইসা পড়ছি। তো আইসা পরে যাই হোক, পরে আপনার আমি গেলাম তখন পিআইএ স্টুডেন্টদের জন্য আপনার 30% ভাড়া। তখন আমাদের প্রফেসর, কলেজের প্রিন্সিপাল ছিলেন আবু সাইদ সাহেবের বাবা, আমাদের যে আপনার
আবু সাইদ আছে জি না? জি, ওনার বাবা আব্দুল্লাহ আবু সাইদ। আবদুল্লাহ আবু সাইদের আব্বা ছিলেন। তো উনিও আমার টিচার ছিলেন ওখানে। তো আমি চলে গেলাম পাকিস্তান, করাচিতে। আমি গিয়ে করাচিতে নামলাম। যাওয়ার সময় আমি পান নিয়ে গেলাম হাতে করে। পাকিস্তানে পানের খুব ডিমান্ড। আচ্ছা আচ্ছা, তো আমি এখানে পান নিয়ে গিয়ে, যে হাতে করে পান নিয়ে গেলাম, আমার 20 কেজি পর্যন্ত নেওয়া যায়। আমি ওইখানে বোধহয় 20 কেজি পান নিয়েছি, আর কাপড় চোপড় কিছু নিয়ে গেছি। নিয়ে গিয়ে আমি নামলাম ওইখানে। তো করাচিতে নামার সময় আমি ট্যাক্সিওয়ালার বললাম যে আমি একটু রাস্তায় রাখো, আমি একটু পানটা বিক্রি করব। তখন ও আমাকে নিয়ে গেল। আমি পানগুলো বিক্রি করে তখন আমার মনে হয় ভালো লাভ করেছি আর কি। আমি যে টাকা নিয়েছিলাম পান, তার বোধহয় 4 গুণ টাকা বিক্রি করেছি। আচ্ছা। হ্যাঁ, তো পাকিস্তানে যে আসলে পানের ডিমান্ড আছে, এটা আপনি জানলেন কিভাবে? এই আমরা তথ্যটা জানতাম যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের এলাকায় পান হতো, এই এলাকা থেকে কিন্তু পান যেত, এক্সপোর্ট হতো তখন। হ্যাঁ, মানে এক্সপোর্ট বলতে একই দেশে আর কি নিয়ে ও যেত, তখন তো নিয়ে একটা ওখানে। দেশই হ্যাঁ, ছিল। পাকিস্তানের পান খুব পছন্দ করে, এবং আসলে পান কিন্তু খুব একটা ভালো জিনিস আর কি, মেডিসিনের মতো। যাই হোক, ওটা নিয়ে যাওয়ার পরে ওই পানটা বিক্রি করি। বিক্রি করার পরে তারপরে আমি ওখান থেকে যাই। আমি টিকিটটা নিয়েছি এরকমভাবে যে আমি পাকিস্তান পুরা দেখব। গিয়ে নেমেছি করাচিতে, ঘুরে টুরে করাচির পরে ওইখান থেকে গিয়েছি পেশোয়ার একটা ইউনিভার্সিটি আছে ওইখানে, আমাদের মুন্সিগঞ্জের একটা ছেলে পড়তো, ওর ওইখানে গিয়ে উঠলাম। পেশোয়ার ইউনিভার্সিটি দেখলাম, বিরাট ইউনিভার্সিটি। আপনার সকালে নেমে দেখি রাস্তায় আপনার এই কি ফল, আমাদের মালটা, এত মালটা পড়ে আছে, খাবার লোক নাই, এত বড়। আমার মনে হয় 250-300 একর জমির উপরে এইটা। তারপরে ওখানে ছিলাম। ওইখান থেকে আমার ইচ্ছা হলো যে একটা শুনছি জায়গা নাম লান্ডিকোটাল, সেটা আফগানিস্তান পাকিস্তান বর্ডার। আচ্ছা, সেখানে জিনিস খুব সস্তা, খুবই সস্তা। তো আমি ওখানে চলে গেছি। ওইখানে গিয়ে কিছু ব্যবসার জন্য কিছু জিনিস কিনছি আর কি। যেমন কি কি ছিল? যেমন কিনছি, তখন একটা কলমের নাম ছিল উইলসন কলম। উইলসন কলমটা হইলো চাইনিজ ফাউন্টেন পেন, যেমন এখন পার্কার ছিল তারা ওইখানে। তারপরে একটা বোনাস কার্ড ছিল, প্লেইং কার্ড বোনাস, কেন এগুলো আমাদের দোকানে বিক্রি হতো, তো আমরা দেখতাম যে এইসব জিনিসগুলা। তো আমি কিছু পণ্য কিনলাম, একটা 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 কিনলাম রেকর্ড প্লেয়ার, আপনার এই ব্রিফকেসের মতো। তখন আমার আবার দুই একটা গান খুব পছন্দ ছিল সেই আমলের, মানে ও দূর কে মুসাফির হাম কবি সাথ লে লে রে, পাকিস্তানে এই মোহাম্মদ রফির গান। আমি 2-4টা গান শুনতাম, খুব দুঃখের প্যাথেটিক গান আর কি। তো আমি ওই রেকর্ড সহ এইটা কিনলাম, রেকর্ড প্লেয়ারটা, রেডিও প্লাস ওই রেকর্ড প্লেয়ার। তো ওইটা ব্রিফকেসের মতো, ওইটাও কিনলাম। মানে তখন কত মনে হয় 700 টাকা বা এরকম মনে হয়, বা মনে নাই ঠিক। তো ওইটাও কিনলাম। তো নিয়ে আসতেছি। তো যখন নাকি লান্ডিকোটাল থেকে, এটা আবার কি হয়, এটা না আপনার এরকম ছিল যে ওইখান থেকে আপনি জিনিস আনতে পারবেন না, বর্ডার দিয়ে আনতে দেয় না, কাস্টম ধরে। তো ওইখানে পাঠানরা আছে, ওই পাঠানরা কি করে পৌঁছে দিয়ে যায়। তো আমার যে জিনিসটা আছে, আমি বললাম যে ঠিক আছে, আমি ওই পেশোয়ার ইউনিভার্সিটিতে থাকি, এত নম্বর রুমে, তো তুমি ওখানে নিয়ে এসো। তো আমি দিয়ে আসছি। এখন দেখি আর আসে না, রাত্র ঘুম হইল না সারা রাত্র। তো আমার ওখানে যে ছিল মোতাহারকে বললাম, মোতাহার আমার তো জিনিস আসতেছে সেটার ভাই। বলে পাঠানরা নিচে, এটা তো অবশ্যই আসবে। আমি কেন আসলো না? আমি আবার গেছি, গিয়ে দেখি বন্ধ, শুক্রবার সেদিন ছিল, বন্ধ, কেউ পাই নাই। তবে ওইখানে গিয়ে আমি একটা খাসির মাংস ওই দিন খেলাম, আমার জীবনে এখনও মনে আছে। ওরা কড়াইতে, মানে মানে ওটাকে কড়াই গোছ বলে, খাসি আধা কেজি বা আপনি যাই কিনলাম, ওটাকে কেটে কেটে ছোটো করে মশলা টসলা দিয়ে আমার মানে জীবনটা হয়ে গেলো যে এই কী জিনিস খেলাম আর কি। তো যাই হোক, আবার চলে আসছে, আয়সা দেখি ওই জিনিসপত্র দিয়ে গেছে। ওই আমার কলম আর কয়টা বোনাস কার্ড, আমার একটা সাথী ছিল, আর এটা। তো পরে যাই হোক, ওইখান থেকে আমি আসলাম। আসার সময় আমাকে আবার করাচি, ওইখান থেকে পেশোয়ার থেকে রওনা দিলাম। এখান থেকে গেলাম আবার আসলাম। এখান থেকে ট্রেনে খাইবার পাস ট্রেন আছে, সেটাতে গেলাম লাহোর গেলাম। রাহুল থেকে গেলাম রাওয়ালপিন্ডির থেকে মারি। এগুলো সব দেখার ইচ্ছা আর কি আমার। তো দেখতে দেখতে মারি গিয়ে তো আমি বুঝতে পারিনি যে মারি কি। যখন আমি গেছি, একটা গেঞ্জি পরে গেছি, পাতলা গেঞ্জি পরে টরে গেছি, যখন নামতেছি তখন থেকে সবাই আমাদের তাকায় আছে। তো আমি বলি যে সবাই আমাকে কি দেখে, আমি বুঝতে পারি। একটু পরে দেখে আমার হাত বাঁকা হয়ে যাচ্ছে, এরকম ঠান্ডায় আমি, মানে আমি যে এই ঠান্ডার ভিতরে যে আমার গরম কাপড় নাই, ওরা ওইটা দেখতেছে, এই লোক পাগল কোথায় থেকে এখানে উঠছে বাড়িতে উপরে। সেই মারিতে গিয়ে ওইখানে ঘোরাতে চললাম।
দেখলাম খুব স্বাস্থ্যকর স্থান। তো যাই হোক এগুলো ঘুরে টুরে তারপরে রাওয়ালপিন্ডি গেলাম। রাওয়ালপিন্ডিতে আমাদের এক পরিচিত লোক ছিলেন, মানে ক্যান্টনমেন্টে, উনি সিভিলিয়ান আর কি। ওনার বাসায় ছিলাম। রাত্রে আমাকে এই কি বলে কি পোকা বলে যে বিছনায় থাকে, ছারপোকা। এরকম কামড় দিচ্ছে আমাকে। 4টা রাতে ঘুমাইতে পারি নাই, এরকম লাল হয়ে গেছে, আমি এখনো ভুলি নাই আমার জীবনে ছারপোকা। আমি বললাম যে কি ব্যাপার, যাই ক্যান্টনমেন্টের ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে প্যাডিউডার বাসা আর কি। আচ্ছা আচ্ছা। তো বাসাতে ছিলাম, ওইটাতে ওই বিছনাতে ছিল আর কি। তো যাই হোক তারপরে সব ঠিকঠাক করে আমি আবার সেই ঢাকা ব্যাক করলাম। সব ঘুরে টুরে করাচি গেলাম, লাহোর হয়ে আসলাম। লাহোর করাচি কিন্তু অনেক দূর। তো যাই ঘুরে টুরে দেখে থেকে আমি আবার ওইখানে একটা কাজ করেছি। যখন করাচিতে ছিলাম ওইখান থেকে একটা জায়গার নাম ছিল লায়লপুর। লায়লপুরে তখন আপনার ওই দেশ থেকে ওইখান থেকে আমাদের এখানে মোজাগুলো আসতো, মোজা মাফলার এগুলো। আমি আবার ওগুলো কতগুলো কিনলাম ওইখানে করাচিতে হোলসেল মার্কেট থেকে কিনে কার্টুন করে এটা তখন আপনার পোস্ট পার্সেলে পাঠানো হয়। মানে আমার তো ডিউটি নাই, তো আমি ওইখান থেকে বক্স করে আপনার নাম টাম লেখে আমাদের মুন্সিগঞ্জ ফাদারের দোকানের অ্যাড্রেসে, পোস্ট অফিসটা আমাদের আবার দোকানের পাশেই ছিল, ওই অ্যাড্রেসে পাঠানো হয়েছে আর কি। তখন আয়সা ওগুলো সবাই দেখতে আসছে, কী রে তুই কী দিয়ে আসছস। তখন মোজা নিয়ে আসছি, মোজা আমরা আমাদের দোকানে বিক্রি হইতো, চকবাজার থেকে নিয়ে বিক্রি করতাম। সেই মোজাগুলি আমি এখান থেকে আনছি, মাফলার নিয়ে আসছি। তো বিক্রি টিকিট করে আমার মোটামুটি ভালো লাভ হয়েছে। আমি যে টাকা খরচ করছি তার থেকে প্রায় ডাবল টাকা আমার ওইখানে ইনকাম হয়েছে, প্রফিট হয়েছে। যে কলম নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, এগুলো দেখি দামে আমার মোটামুটি লাভ দাঁড়াইছে। তো যাই হোক এইভাবে আমার মানে আপনার কি পাকিস্তান যাওয়ার আগে পরিকল্পনা এটাই ছিল যে আমি পাকিস্তানে গিয়ে আর একটু বিজনেস এক্সপোর্ট করতে চাই? না, আমি একটু দেখার জন্য, আমার সবসময় একটা আগ্রহ কি কোন দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার জন্য। যে আপনার ধরেন একটা খুব একটা সবসময় আমার ওই বিদেশে গিয়ে জানা এবং দেখার। তো যাই হোক পরবর্তীতে ধরেন এই আমার গ্র্যাজুয়েশন হইলো, তখন আমি ঢাকা, আমার ভগ্নিপতি আর আমি দুজনে মিলে বাইতুল মোকাররমে আমার একটা কাপড়ের দোকান, উনি বলল যে আমরা এটা করতে চাই। আমি বলছি ঠিক আছে। তো ওনার সঙ্গে আমি জয়েন্টলি একটা কাপড়ের দোকান, বঙ্গ বস্ত্রালয়ের নামে বাইতুল মোকাররমে একটা কাপড়ের দোকান ছিল। তো ওইখানে আমি বসতাম মাঝে মধ্যে, এসে ক্যাশে বসে দেখতাম বেচা কেনা কীভাবে হইতো না হইতো, কেনাকাটাও করতাম। তো এইভাবে করতে করতে ওইখান থেকে আমি দেখলাম যে একটা কাপড় আসছে নতুন, লেডি হ্যামিল্টন, জাপান থেকে, খুব নরম একদম। তো আমার জানার ইচ্ছে হলো এটা কীভাবে বানায়। আমি পাগলের মতো ছুটলাম, আমি জাপান যাব। এটা হলো 72 সনের কথা। এটা কি জাপান থেকে আসছে? হ্যাঁ, আচ্ছা। জাপান থেকে আমরা কিনছি ইসলামপুর থেকে, আচ্ছা আচ্ছা। আমাদের দোকানে বিক্রি করতেছি আর কি। খুব চলছিল তখন এই কাপড়টা। তখন আমার ইচ্ছা হলো যে কাপড়টা কি আমি একটু দেখতে যাই। আমি এখানে জাপানিদের সঙ্গে কয়েকজনের সঙ্গে একটু চেষ্টা করছি যোগাযোগ করতে। একজন আমার একটু এভাবে মানে জানার মতো ছিল, তো তাকে আমি একটু বলছি যে আমি আসবো। বলছে ঠিক আছে আসো। তো আমি গেলাম, যাওয়ার পরে জাপান গেলাম আপনার ব্যাংকক হয়ে টোকিও। তো গিয়ে তারপরে যে লোক আমাকে ওই ফ্যাক্টরি দেখানোর কথা সে আমাকে দেখাইতে পারে নাই। আমি বললাম যে আসলাম এত কষ্ট করে, জাপান খালি ট্রেনে গড়লাম, এটা দেখলাম সেটা সব দেখলাম, একটা জিনিস শিখলাম ওইখানে। এটা অবশ্য আমার বলা উচিত জাপানের, যে আমি জাপানকে ভালোবাসি সত্যিকার অর্থে মনপ্রাণে। তাদের যেই সিস্টেমগুলো আমার খুব ভালো লাগছে। সেখানে যে জিনিসটা আমি শিখেছি, কমিটমেন্ট কাকে বলে, আমি যেটা চেষ্টা করি সবসময় কমিটমেন্ট রক্ষা করতে। দ্বিতীয়ত হলো অপচয় রোধ করা, তারা যে অপচয় করে না এই জিনিসটা। আচ্ছা, তো আমি বলিনি একটুখানি। যখন নাকি আমি গেলাম, তো জাপানে গেছি, হোটেলে উঠলাম। এখন সকালে আমাকে নিতে আসবে ওই ফ্যাক্টরি দেখাইতে। আমার আর রাতে ঘুমায় না, ভোর রাতে উঠে বসে রয়েছি। জাপান আসছি মানে মনের ভিতরে। তো আমি আবার ওই সাথে করে কিছু নাস্তা নিয়ে গেছিলাম, যে রাস্তা ওখানে দাম হবে ওইটাতেই খাবো। রুটি বানিয়ে নিয়ে গেছি, টুম্বা বানিয়ে বিস্কিট নিয়ে গেছি। তো ওইটা খেয়ে রেডি, আমাকে নিতে আসবে 8টায়। তো আমি তো মানে মনে করেন 5টা 6টার থেকে রেডি হয়ে বসে রয়েছি। তো দেখি যে 8টার আগে দেখি কি একটু পায়ের আওয়াজ শোনা যায় আমার দরজার সামনে। তা আমি বললাম যে কী ব্যাপার, ও আসে না। দরজাটা খুলে দেখি ও হাঁটতেছে, মিস্টার আসোয়াকা। আমি বলি মিস্টার আসোয়াকা? ও ঘড়ি দেখে বলে 15 মিনিটস লেফট। মানে ও আসছে, আমাকে ডাক দেয় নাই। আমি যেই জিনিসটা বললাম যে কমিটমেন্ট কাকে বলে, তার সঙ্গে টাইম আমার 8টা, সে 8টায় আসছে, 8টার আগে আসছে, কিন্তু আমাকে ডাক দেয় নাই। জানে যে ঠিক 8টা হলো কমিটমেন্ট, আগে পরে না। আপনি আগে আসলেও যদি আপনি ঢুকে যান, এটা কমিটমেন্ট বলে না ওরা। সময় 8টা, ঠিক 8টায় আসবে, কেন আমার কাজ থাকতে পারে। তারপরে হ্যাঁ, কিন্তু ও ঢুকলো না।
তাই বললাম যে কি বলো, বলে যে 15 মিনিট বাকি আছে এই জন্য ডাকি দেয়। তাই বলে আমি রেডি, ঠিক আছে চলো। এটা কমিউনিকেশন একটা ব্যারিয়ার আছে না, ওরা তো আসলে ঠিকঠাক মতো ইংলিশটা না ওদের প্র্যাকটিস ও করে না। ইংলিশ কিছু বলতে পারতো, অল্প আর ধরেন বলতে আমাদের ইংলিশও তো ওরকম ভাঙ্গা ভাঙ্গি ছিল, ওরকম তো আমরা ফরেনারের মতো ইংলিশ বলতে পারি না, বা আচ্ছা। আমাদের তো মানে আমরা বাঙালি ইংলিশ বলতে যা আর কি, কোনো রকম চলার মতো ইংলিশ আর কি। তো যাই হোক পরে ও বললো, বলার পরে নিয়ে গেল, নিয়ে গিয়ে তো ওটা দেখাইতে পারলো না। পরে নিয়ে গেল একটা জায়গায়, একটা বাসায় গিয়ে দেখি যে আপনার এখানে তারা আপনার এই যে আপনি হাজিদের রুমাল আছে না, জি, নকশি করা লাল হ্যাঁ, সাদা কাবিতে, এটা বানাচ্ছে, আর এই রুমালগুলো আমাদের রুমালগুলো বানাচ্ছে। তখন আমি দেখলাম যে আমরা এখানে যেসব মানে আমরা যে হ্যান্ডলুম বা যেগুলা এগুলাতে বাংলাদেশে করে, এগুলো কি কি করে। তা আমি আবার চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে দেখি, ভালো এই একটা শিক্ষা হইলো আমার, যে আমরা গামছা লুঙ্গি বানাই বা বানাচ্ছে, আমি যদি এটা বানাই অনেক ভ্যালু এডিশন, অনেক দাম। তারপর যাই হোক আমি তখন এই হ্যান্ডলুমের আইসা হ্যান্ডলুম করলাম, মিরপুরে কিনলাম, কেনার পরে ওখানে চালু করলাম, চালু করে আমি রুমাল বানাই। আচ্ছা আচ্ছা। অন্যেরা বানায় গামছা লুঙ্গি, আমি বানাই এটা তো অনেক লাভ, ছোট একটা জিনিস। তখন আমি এটা সুন্দর করে প্যাকেট করে এটা স্টেডিয়ামে একটা কাপড়ের দোকান ছিল, আপনার হয়তো পাবনা শাড়ি হাউস, পাবনা এম্পিরিয়াম, ওই সব জায়গায় দিতাম। ওরা খুব দামি, বিদেশির মতন একদম, কেন জাপানি স্টাইলই বানাইছি আমি, আপনি বলতে পারবেন না কোন দেশে। প্যাকেজিং সবই করছি, একটা জাপানিজ। ব্র্যান্ড দিছি, চাইনিজ ব্র্যান্ড, আচ্ছা, ফ্লাইং ফিশ নামে একটা ছিল, ওইটা সুন্দরভাবে চলছে, ভালোভাবে বিক্রি করছি, ব্যবসা বাণিজ্য। কিন্তু এখানে আমি যে জিনিসটা বলতে গিয়ে ভুলে গেছি, যে তার আগে কিন্তু আমাদের এই যখন মানে বাটন ফ্যাক্টরি কিন্তু তার আগে, আচ্ছা। সেটা মুন্সিগঞ্জ ছিল, আমি আমার ভাই আমরা করেছিলাম, ওই বাটন ফ্যাক্টরি চলছে, আমরা বাটনের চালাচ্ছি। মানে হঠাৎ করে আপনার যে বাটন ফ্যাক্টরিতে এন্ট্রিটা কিভাবে হলো? না, বাটন এটা জানি ঠিক। ফ্যাক্টরিটার ব্যাপারে এটার উদ্যোক্তা মেনলি ছিলাম আমার বড় ভাই। আমার বড় ভাই আমাদের দেশের বাড়িতে আমাদের একটা জায়গা ছিল, ওইখানে করা হয়েছিল। ফ্যাক্টরি মেশিনগুলো ছিল যে ইটালিয়ান মেশিন, ওই বাটন ফ্যাক্টরিগুলো, ওইটা আমরা ভাই চালাইতো আর কি। তো আমি আমার এটা দেখতাম, উনি এটা দেখতো। তো এইভাবে যাই হোক, এইভাবে আস্তে আস্তে গিয়ে তারপরে পরবর্তীতে আমরা ধরেন এই যেটা বললাম, এই ডায়মন্ড সিল্ক ইন্ডাস্ট্রি যেটা বললাম, এটা অ্যাকচুয়ালি মিরপুরে ওরা বেনারসি বানায়, কিন্তু আমি ওইখানে এটাতে এই যে আপনার এই রুমাল বানাইতাম, কিন্তু ওই রুমালটা বানাইতে গিয়ে আমি ফেল করছি, পারি না, ওই ডিজাইনটা করতে পারে না আমাদের। ওইখানে তারার মতো একটা দিতে হয়, যে হাজিদের রুমালে দেখবেন সাদার ভিতরে একটা তারা, ওই তারাটা আমি পারি না করতে। তো রুমালটা আমি করেছি, রুমাল করার পরে যাই হোক এইভাবে ব্যবসা চলছে। এই ব্যবসা চলার পরে তারপরে আমার ভগ্নিপতি আমরা যেটা এইচএন ফেব্রিক্স নামে একটা ফ্যাক্টরি হয় মশারির, এই মশারির ফ্যাক্টরিটা আমি দেখি। আমার ভাই আবার জার্মান থেকে এই টেক্সটাইল, এটা কত সালের কথা এইচএন ফেব্রিক্স? এটা 76-এ। আর 73-তে করলেন আপনি প্রথমে হ্যান্ডলুম যেটা। হ্যাঁ, আচ্ছা। তারপরে গিয়ে 76-এ এটা করলাম। তখন কিন্তু দোকানও চলতেছিল, দোকান রানিং ছাড়া এটা আছে। হ্যাঁ রানিং আচ্ছা, ছিল। একটু আমার একটু জানার ব্যাপার আছে যে 1972 পর থেকে তো আসলে একটা অস্থিতিশীল অবস্থা ছিল। আমরা জানি যে যুদ্ধ পরবর্তী যে সময়টা, সেই সময় আসলে মানে কাস্টমারদের তো আসলে বাইং ক্যাপাসিটিও তেমন ছিল না। না ওরকম ছিল না, কিন্তু তখন যেটা হইতো আমাদের এই দোকানে বেশিরভাগ বেচা কেনা হইতো বিয়ের শাড়ি, মানে ওই দুই পক্ষ আসতো, মেয়ে পক্ষ ছেলে পক্ষ এসে পছন্দ করতো বেনারসি শাড়ি, এই শাড়ি কাপড় হয়তো কিছু হইতো না তা না, মানুষের কেনাকাটা এখানে বায়তুল মাল মার্কেটটা তো একটা নাম করা মার্কেট ছিল, কাস্টমার আসতো, বেচা কেনা হইতো মোটামুটি, তবে খুব একটা বেশি না, সেই সময়কে যেমন হওয়ার কথা। হ্যাঁ হওয়ার কথা। তারপরে আপনার এই আমরা মস্কোটো নেটের ফ্যাক্টরি করলাম। এই ফ্যাক্টরিতে আমার ভাই, আমার ভগ্নিপতি আর কি, উনি মেন আর কি। তো আমি আর আমার ভাই দুজনে আসি। আমার ভাই দেখতো টেকনিক্যাল, উনি জার্মান থেকে ট্রেনিং করে আসছিল এই মেশিনের উপরে, কার্লমেয়ার মেশিন, ওয়ার্ল্ডের বেস্ট মেশিন। আর আমি দেখতাম আপনার ওই প্রোডাকশন প্লাস আপনার হইলো সেলসটা। তো আমি ওইখান থেকে আপনার এই আর্মিদেরকে মশারি সাপ্লাই করি, আর্মি নেভি সব। তবে আর্মিতে এখানে আমার একটা আছে, বিষয় আছে হয়তো বলতে পারি, সেটা হলো যে আমি যখন নাকি মশারি আমরা বাজারে বিক্রি করি, যখন আর্মিতে গেলাম আমি মশারি সাপ্লাই করব, আমি গিয়ে দেখি যে ওদের ডিজাইনটা কীরকম জানি, মানে আমার কাছে সেই মশারির মতো মনে হয় না। তো পরে যাই হোক ওনাদের নিয়ম হলো এই স্যাম্পল মোতাবেক মশারি দিতে হবে। তো আমি শুধু গবেষণা করতেছিলাম যে এই মশারিটা তো আমার কাছে পছন্দ হয় না, মশারিটা কীরকম আমি বলি। ওদের মশারিটা ছিল
যে 36 ইঞ্চি চওড়া, 18 ইঞ্চি হইল মধ্যে নেট, আর দুই পাশে কাপড়, আচ্ছা এই যে কাপড়, হ্যাঁ আর একদম নিচে এত মোটা কাপড়, নেট এতখানি, আবার বাইরে দিয়ে 8টা করে ফিতা। মানে আমি বুঝতে পারতেছি না যে, তখন আমি এটা চিন্তা করলাম এটা কেমনে তারা এই ফিতাটা এখানে কিভাবে লাগায়। তো আমি গিয়ে ওখানে বললাম আর্মিতে গিয়ে যে এটা তো স্যার এই জিনিস না, এটা তো আমার হিসাবে এটা মশারিটা ভালো না। বলে না, এটা আমাদের সে পাকিস্তান আমলে ব্রিটিশ আমল থেকে এই ডিজাইন আর্মিদের, এটা চেঞ্জ করা যাবে না। আমি বললাম যে তো ভুল করতেছেন আপনারা। আমি একটু তর্কের মতো বললাম যে আমি আপনার টেকনোলজি দেই, আমাকে মনে হয় কি রেস্ট করে ফেলা, এরকম আটকাই বললো একজন মতিউর রহমান করে একজন মেজর ছিলেন, বলে এই একে নিয়ে যাও, এই কি বলে দেখো। আমি একটা মশারি বানায় নিয়ে গেলাম। আমি যেটা নিলাম, আমার চিন্তাধারা ওটাতে বাতাস বেশি লাগবে। ওরা যে উপরে কাপড় দিছে, এই কাপড় দিয়ে তো বাতাস যাবে না, নেটটা দিয়ে যাবে। আমি কাপড়টাকে কমায়ে নেটটা বেশি দিলাম, আর বাইরের ফিতাগুলো ফালাই দিলাম। আমি কি আপনার ফিতা কী জন্য দিচ্ছেন? বলে বান্ধার জন্য। কীভাবে কে বাঁধে? একটু বাইক দিয়ে বাঁধতে হবে কর্নারে, নিচে উপরে না। তো ওরা পরে চিন্তা করতে করতে পরে একটা তারা বোর্ড বসাইছে, আমাকে ডাকাইছে যে তুমি কি, আমি বলছি যে আপনার এটা কমফোর্টেবল হবে, ওজনে হালকা হবে, মুভ করতে দাম কম হবে। তখন দাম কম বলাতে তখন তারা বলল যে তাহলে দেখো তো। এই তখন ফার্স্ট আমার মশারি ইন্ট্রোডাকশন, আমার ডিজাইন চালু হইল বাংলাদেশে সেনাবাহিনীতে। তার আগের মশারি সব ছিল তাদের ভিন্ন ধরনের, একটা ওজন ভারী, কাপড় সুতি কাপড় বেশি ছিল অংশ, নেট ছিল কম, আমারটা নেট বেশি। তখন আমার এই মশারি অ্যাকসেপ্ট করলো বাংলাদেশে, অ্যাপ্রুভাল দিল যে আর্মি এটা অ্যাকসেপ্ট করছে। আমি মশারি একচাটিয়া ব্যবসা শুরু করি আর্মিতে। তারপরে নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিডিআর, বিজিপি, মানে তারপরে আপনার আনসার। আপনি কি এটা কোনো রেগুলার টেন্ডারিং এর মাধ্যমে গিয়েছিলেন না কারো থ্রুতে? সব টেন্ডার হয়। তো সব টেন্ডার হয় তো এগুলো। তবে ওই মশারির যে ডিজাইনটা আমি চেঞ্জ করছি, এটা আর্মির ভিতরে একটা খুব সাড়া দিয়েছিল যে এই ডিজাইনটা কীভাবে তারা বুঝতে পারছে যে এই ডিজাইনটা ভালো। মানে আমার একটু সবসময় কেন জানি একটু খুঁটি মানে গবেষণার দিকে মনে থাকে যে এটাকে আমি কিভাবে ডেভেলপ করতে পারি, এটার চেয়ে এটা করলে কোনটা ভালো হয়। তো এইভাবে যাই হোক, এইভাবে চললো। পরবর্তীতে গিয়ে আমি আপনার ধরেন ব্যবসা শুরু যেগুলো করার সাইডে আমি তখন ট্রেডিং শুরু করলাম। ট্রেডিং বলতে আপনার যেটা ইন্ডেন্টিং বলা চলে সাইডের সাথে, এটা ইন্টিমেট ইন্টারন্যাশনাল 1985-এ। হ্যাঁ, আর এটা তো মশারি আমরা 81 সন পর্যন্ত করেছি ওইটা। তারপরে আমরা ওটা করে দিয়েছি, মশারি ফ্যাক্টরিটা বিক্রি হয়ে গেছে, আমার ভগ্নিপতি ছিল পার্টনার। তো আমরা বিক্রি করে ওইখান থেকে চলে আসলাম। চলে এসে তখন আমি এই ব্যবসাটা করি, আমার হ্যান্ডলুমটা চলতেছিল। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনাকে বলি, আমি আবিষ্কার করেছি যেটা আর কি, এটা একটু জানার দরকার হয়তো। আমি আপনার ওই যে বললাম যে আমার অভ্যাস হলো দেখতে যাওয়া, আমি কিন্তু এই পর্যন্ত 64টা ভিজিট করেছি, শুধু এই দেখার জন্য, শিক্ষার জন্য যে কি বানাচ্ছে কি হচ্ছে। আমার ইচ্ছা হলো আমি চলে গেলাম বেনারস, শাড়ি বানায়, বেনারসি শাড়ি। আমি আবার মিরপুরে যেহেতু আমার ফ্যাক্টরি দেখি ওরা বেনারসি শাড়ি বানায়। তো আমি বেনারসি শাড়ি বানাইতে গিয়ে দেখি যে জরির সুতাটা, যেটা এই যে আপনার জরির সুতাটা বেনারসি শাড়িতে ইউজ করে না, এইটা কিভাবে বানায় ওখানে দেখে আসলাম। আইসা আমি একটা নিজে কাঠ দিয়ে একটা মেশিন বানাইছি, নিজে মিস্ত্রি দিয়ে ওখানে দেখে হ্যাঁ বানায় আমি জরিটা বানাইলাম। জরিটা বানানোর পরে দেখি ঠিক জরি হয়ে গেছে। এটা হলো রেওন সুতা ছিল চিটাগংয়ের, রেওন সুতার উপরে একটা গোল্ডেন কালারের যে ফিলামেন্টটা, এটা আসতো জাপান থেকে, ম্যামিলন ইউজ করে করলাম, সুন্দর হইল আমার এটা। তখন মিরপুরে ওদের দিলাম, এগুলো আসতো আগে ইন্ডিয়া থেকে। এটা আমার এটা দেখি খুব ভালো চলতেছে, এরকমভাবে চলতেছে যে আমার মনে হয় যে আপনার পাশে আমার অফিস ছিল আর কি, এদিকে একটা কুস্তুরির সামনে ছোট একটা অফিসে বসতাম। আপনার গোদাগাড়ি একটা জায়গার নাম আছে, রাজশাহী না কোথায় জানি, ওইখান থেকে লোক এসে বসে থাকতো আমার জরি নেওয়ার জন্য। তারা ওই যে রাজশাহী সিল্ক, যে হয়তো ওইখানে ইন্ডিয়া পর্যন্ত যেত, আমার টাকা নামটা কালো হইতো না, জাপানি। তো এই জরির ব্যবসা সুতাটাও আমি সাইড বাই সাইড চালাইলাম, এটা হয়ে গেল। তো এইভাবে আমার মশারি ব্যবসাটা গেল 81 পর্যন্ত। ওইটা সাথে সাথে জরিটা চললো, জরির সুতা বানাইলাম, প্লাস হ্যান্ডলুম যেটা বললাম রুমাল, এগুলো বানাচ্ছিলাম। পরবর্তীতে গিয়ে আমি আপনার ট্রেডিংটা শুরু করলাম। এই ট্রেডিং শুরু করে সর্বপ্রথম আমি গেলাম ট্রেডিংয়ের মেশিনারির জন্য। ট্রেডিং এ আসলে আপনাদের মানে
প্রোডাক্ট কি কি ছিল এর প্রোডাক্টটা আমি ট্রেডিং টেক্সটাইলের সব, টেক্সটাইল, স্টিম বয়লার, আমি একটু সাহস করে আর কি এগুলোর উপরে গেলাম। তো মানে সবগুলো হাই ভ্যালুর প্রোডাক্ট? হ্যাঁ, হাই ভ্যালু প্রোডাক্ট। এবং আমি ধরেন জার্মানও গিয়েছি, একটা বয়লার কোম্পানির এজেন্সি নিয়েছিলাম, দিয়েছিল এবং বিক্রি করেছি ভালো, এবং ওইখানে গিয়ে আমি কিছু টেকনিক্যাল নোহাও শিখেছি। আমি আবার কোনো জিনিস যদি করি আমি শিখি যে এটা কী দিয়ে বানালো, বা শেখার চেষ্টা থাকে। তো ওগুলো করলাম, করে টোরে তারপরে আপনার তখন ফিনিক্স স্পিনিং মিলস নামে একটা মিল হবে, দিন মোহাম্মদ সাহেব ফিনিক্সের যিনি ছিলেন চেয়ারম্যান, আমাদের পার্টেক্স গ্রুপের হাশেম সাহেব, তারপরে এরকম কয়েকজনই মিলে একটা কোম্পানি করছে যে ফিনিক্স স্পিনিং মিলস। তা আমাকে ওটাতে নিছে। তখন আমাদের 25 লাখ টাকা করে শেয়ার এক একজনের। আচ্ছা আচ্ছা। তো দিয়ে তখন আমাকে বলল যে ঠিক আছে, আপনাকে কাজ করতে হবে, আপনি মানে তো ডাইরেক্টর আছেন কিন্তু আপনি রেসিডেন্ট ডাইরেক্টর আপনার হইতে হবে, আপনার দায়িত্ব নিতে হবে। তো আমি বললাম, অপারেশনসটা দেখতে হবে। হ্যাঁ। তো আমি বললাম এটা আবার কেমনে হয়, বলে না। তো দিন মোহাম্মদ সাহেব আর আমি তখন একই জায়গায় থাকতাম, আমিনাবাদ কলোনি, যেটা বোম্বাই কলোনি বলে, আপনার ভিক্টোরিয়া স্কুলের পিছনে। হ্যাঁ হ্যাঁ। আমি থাকতাম 4 তলায়, দিন মোহাম্মদ সাহেব তো নিচের তলায়, কিন্তু ওনার সঙ্গে আমার দেখা হইতো না, পরিচয় এরকম। ওনার ওয়াইফের সঙ্গে আমার ওয়াইফের খুব ভালো মিল ছিল। তো যাই হোক, পরবর্তীতে উনি বলল যে আমরা একটা প্রজেক্ট কিনেছি সিঙ্গাপুরে, সেকেন্ড হ্যান্ড প্রজেক্ট, টেক্সটাইলের বড়, স্পিনিং উইভিং, এইটা আপনি গিয়ে খুলে নিয়ে আসবেন। আমি বলি কি বলেন আপনি? বলে হ্যাঁ, 2.5 মাস থাকতে হবে। এই তখন আমি বাংলাদেশ থেকে 11 জন টেকনিশিয়ান ইন্টারভিউ দিয়ে নিয়ে গেলাম, আমি সহ গিয়ে ওখানে বাসা ভাড়া করলাম। পাকিস্তান থেকে 11 জন আর মালয়েশিয়ান থেকে 40 জন, এই গ্রুপ নিয়ে পুরা মেশিনগুলো খুলে নিজেরা প্যাকেট করে আমি নিজে হাতে খুলছি। আমার কেন জানি আমার গরমে এগুলা সব মানে জায়গা জায়গা ফুসকার মতো পড়ে গেছে। সিঙ্গাপুরে বৃষ্টি হলে গরম হলে গরম ভীষণ, আমি নিজে হাতে কাজ, সবাই তাকায় দেখতো আমি কাজ। এটা কত সালের কথা? এটা ধরেন 85। 85। আচ্ছা। তখন কিন্তু এই সব কর্মচারীরা মধ্যে মধ্যে বলতো কি রে, এই লোক তো মানে কি কর্মচারী না মালিক। আমি শিখতে, আমার উদ্দেশ্যটা কি, আমি যে ওদের সঙ্গে করতাম জানার জন্য, এক একটা পার্টস একদম ইনস এন্ড আউট, এটার ভিতরে কি আছে এটা শেখার জন্য আমি নিজে হাতে ধরতাম। এই খোলো, এটা কি নাম, ফ্লুটের ডলার, এটার কি নাম, এইটা সব জিনিস আমার মুখস্থ হয়ে গেল টেকনিক্যালি। আইসা আবার বসাইলাম, বসানোর সময় আমি বৈশা বৈশা নিজে পরিষ্কার করলাম, কেরোসিন তেল দিয়ে সবাই বৈশা, আমিও বসলাম, বৈশা করে করে মেশিনপত্র চালু করলাম। আমার এক্সপিরিয়েন্স এরকম হয়ে গেল যে আমার মনে হয় এখন মাস্টারও পারবে না আমার সঙ্গে, আমি জানতেছি কোনটার কি ফাংশন। তো এইভাবে আস্তে আস্তে শুরু হলো স্পিনিংটা। তখন আমাকে দেওয়া হইল যে চিটাগংয়ে হিল ট্রাকে জেমস ফিল্ডের একটা বাড়ি, 16 বেডরুমের একটা বাড়ি দিছে আমাকে, 12 জন মানে কেয়ারটেকার এখানে ভিতরে থাকে, মানে এখানে রাজার হালে যে আপনি এখানে থাকবেন। কেন, ওই চিটাগং হইলো ফ্যাক্টরি, কালুরঘাটে তার একটা জায়গা নিয়েছে। কি করবো, যাইতে হয়, গেছি, সুন্দর এত বড় বাড়ি দেখে মানে তো আমার জীবনে আমি মনে হয় যে দেখছি কিনা তাও জানি না। তো ওখানে ছিলাম, তো তারপরে ফ্যাক্টরিতে গেলাম, যেখানে ফ্যাক্টরি হবে একটা লেদার কমপ্লেক্স কিনা হয়েছিল, ওইটার ভিতরে করবে। তো যাই হোক গিয়ে দেখি যে না, ওইখানে ফ্যাক্টরি হবে না, মেশিনপত্র আইসা গেছে, কিন্তু ওইটা হচ্ছে সি লেভেলের নিচে, যখন নাকি ওইখানে ফ্লোর করবে তখন দিয়ে ঢেউ খায়। তারপরে আমি এক জায়গায় আপনার ওই কী বলে লেদারের ময়লার ভিতরে পড়ে গেলাম, এই পর্যন্ত মানে বোঝা গেল যে ওখানে সল্ট, লোহা খেয়ে গেছে। আমি এসে বললাম যে এটা চলবে না। বলবে কী করবেন? আমি কিন্তু এখন আমি কিছু করতে পারবো। বলে আপনি জায়গা দেখেন। তখন আমি এই জায়গার জন্য বের হলাম। সাভারে ইপিজেটের পাশে একটা জায়গা পাওয়া গেল 16 বিঘা। এটা হলো গেটকো আছে একটা কোম্পানি, যারা আপনার ওই জেনারেটর করতো। হ্যাঁ, শ্যামলিতে। এই গিয়ে তাদের সঙ্গে কথা বললাম যে বিক্রি করবেন? বলে হ্যাঁ, 16 বিঘা আমাদের এখানে আছে, নিতে পারেন এক চাপে। কত করে দাম? 55,000 টাকা বিঘা। আইসে ওনাদের বললাম, বলে আপনি ঠিক বলতেছেন নাকি, 55,000 টাকা বিঘা? বললাম হ্যাঁ। এত সস্তা? আমি জানি না, বলছে 55। তখনই তাড়াতাড়ি করে 55,000 টাকা বিঘা দিয়ে ওটা নেওয়া হলো, কিনলাম। কিনে আশেপাশে আরও কিনে 22 বিঘা, তখনই কনস্ট্রাকশন করলাম। এই কনস্ট্রাকশন আমার চোখে দেখা, দেখে থেকে এই বিল্ডিংয়ের ডিজাইন মতন করে এই মেশিনগুলো এখানে বসানো হলো। এই ফিনিক্স স্পিনিং মিল, যেটা এখনও বিল্ডিং আছে, ওগুলো সব আমার হাতেরই করা। এবং সর্বপ্রথম ওইখানেও আমি একটা জিনিস দেখেছি, আমার অভিজ্ঞতা হয়েছে, ওই বিল্ডিংয়ের যে ছাদটা, এটা টেকনোলজি সর্বপ্রথম বাংলাদেশে
মানে দিন মোহাম্মদ সাবি আনায় আর কি, একজন লোক লিবিয়ারতে ছিলেন। ওই ছাদটা হয়েছে কীরকম আপনার কাস্টিং ছাদ, বাইরের থেকে জমাই নিয়ে বসায় দেয় ব্লকে, মিরপুর সিরামিকে ব্লক বানাইছে, মধ্যে ফুকাম, খুব ঠান্ডা, এয়ার কন্ডিশনের মতো রুম, উপরে টেম্পারেচার নাই, বসাই দিল, ধপাধপ ছাদ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়েছে। তারপর 2 ইঞ্চি ঢালাই দিয়ে দিছে এটা। তো এই একটা জিনিস আমি প্রথম শিখলাম যে ওইটা। তো যাই হোক, এইভাবে করতে গিয়ে তখন আমার ডায়মন্ড এই আরেকটা ওই যে ডায়মন্ড সিল্ক যেটা, এটাকে নতুনভাবে মিরপুর থেকে নিয়ে গিয়ে ওইখানে আরেকটা নিজে আমি সেট করলাম। তখন উইভিং করছে এটা আপনার ওই ডায়মন্ড সিল্ক যে হ্যান্ডলুম ছিল এটা কিন্তু এখন মেশিনে এসে গেল। আচ্ছা আচ্ছা, অটোমেটেড হয়ে অটো, গেছে। হ্যাঁ, শার্টের লুম, হ্যাঁ, লুম দিয়ে আমি তখন এই পপলিন কাপড় বানাই ইসলামপুর বিক্রি করতাম, গ্রে কাপড় বিক্রি করে দিতাম। এটা কত সালের কথা? এটা ধরেন আপনার ওই 86, 87, 88-এর দিকে। আচ্ছা, তো ওইটা শুরু করলাম, ওইটাতে কাপড় গ্রে কাপড় বানাই, হাই কোয়ালিটি কাপড় হয়, বেলজিয়ামের লুম, এগুলো দিয়ে বানালাম। তারপরে আমি নারায়ণগঞ্জ একটা অ্যাকুরেট ফ্যাশন নামে আপনার নিট সার্কুলার নিটিং ফ্যাক্টরি করি। আচ্ছা, করার পরে ওইখানে ওই শ্মশানগাঁও বলে আর কি। আর তার পাশে আমি দেখি যে খুব ভালো ব্যবসাটা আমি করতেছিলাম। পরবর্তীতে আমি ওখানে ডাইং ফিনিশিং করি একটা, যেটা নিট ডাইং। তো আমি সর্বপ্রথম মেশিন, একটা সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়ে আসলাম। এই মেশিনটা দেখার জন্য সবাই আসছে, মানে সর্বপ্রথম বাংলাদেশের মেশিন একটা, সেটা হলো হাই প্রেশার হাই টেম্পারেচার বলে, যেটা সিনথেটিক কাপড় করে। তখন আমার মনে আছে সম্রাট শাহজাহান, ওনার বড় একটা গার্মেন্টস, উনি লোকজন নিয়ে এসে কী মেশিন নিয়ে আসছেন, সাউথ কোরিয়াতে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে নিয়ে আসছি। আর আমার মেশিনগুলো সাউথ কোরিয়ার। তখন কিন্তু আমার আবার ওই যে আপনার এইটা আরম্ভ হয়ে গেল, ট্রেডিংটা। আমার নিজের ট্রেডিং আমি নিজে করলাম, ওই মেশিনগুলো কিনে নিয়ে আসলাম, সেকেন্ড হ্যান্ড মেশিন এনে নারায়ণগঞ্জ বসাইলাম। ডাইং ফিনিশিং, দেশ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেড, ওইটা হলো ট্রেডিংটা তো আপনি চায়নায় করেছিলেন? না, অফিস করেছি চায়নায়, নানজিং। হ্যাঁ, এটা তো হলো আমি তার আগেই অফিস, মানে তখন ট্রেডিংটা করেছি, মানে ইনডেন্টিংটা ছিল, অন্যদের কিনে এনে বিক্রি করতাম। আর আমার নিজের যেটা অফিস করেছি সেটা করেছি চায়নাতে। আমি গিয়েছি 1985-এ প্রথম। 87 আমি একটা জায়গা ভাড়া নিয়েছি, অফিস ভাড়া নিয়ে ট্রেডিং করি। আমার নিজস্ব ব্র্যান্ড ফ্লাইং ইগল দিয়ে আমি মেশিন তৈরি করি ওখানে। আমি ড্রয়িং করে দিতাম, ডিজাইন করে। ইন্ডিয়ার থেকে মেশিন বিক্রি করছি, ওখান থেকে কিছু অভিজ্ঞতা হয়েছে ওদের ফ্যাক্টরি থেকে দেখে, আমি নিজে আরও ড্রয়িং করে ওই মেশিনগুলোর জিনিসপত্র ম্যাটেরিয়ালগুলো আমি ওখানে ওদের কাছে বলতাম, ওরা বানাই দিত, আমি বিক্রি করতাম। তো ওইখানের প্রথম ঘটনা যেটা, আমি একটা মিলকে সিলেক্ট করলাম, গিয়ে দেখি চায়নাতে মিলটা বন্ধ মতোই আর কি, বেশ বড় সরকারি মিল। ওদের কাছে একটা সাব কন্ট্রাক্ট দিলাম যে তুমি আমার এই মেশিনটা বানাই দিবা। ওরা বানায় নাই কখনো, এটা ইন্ডিয়া বানাইছে। তো ও বললো যে ঠিক আছে আমি পারবো। আমি পারবা? তো বলে হ্যাঁ। তো ঠিক আছে, কত দাম? তো এই জিনিসটা ইন্ডিয়া থেকে তখন আমরা বিক্রি করতাম $18,000, জাম্বু জিগার বলে একটা জিগার ডাইং মেশিন আর কি। ওকে আমি বললাম তুমি বানাই দিবা আমাকে জাপানি ম্যাটেরিয়াল দিয়ে, এটা সেটা, কত দাম? তো ও বললো যে $8,500। তো আমার তো খুব আনন্দ লাগলো যে ঠিক আছে, $8,500 তো খুব ভালো, তাই এটা আমি $12,000 বিক্রি করতে পারবো। তো আমি বললাম ঠিক আছে তুমি একটা বানাও। আমাকে আবার, আমি যেখানে গেছি চীনে, ওইখানকার মেয়র এলাকার, জায়গাটার নাম ইয়ান্তাই, সে আমার জন্য বলবো গাড়ি পাঠাইছে এয়ারপোর্টে। আমার জীবনে বলবো গাড়িতে চড়ি নেই। সেই আপনার ক্ষেতের ভিতর দিয়ে, ভুট্টা গাছের সঙ্গে লাগে, এই রাস্তা দিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বসাইলো, একটা আপেল এনে দিল। আমার জীবনে সর্বপ্রথম আপেল, একটা এত রসালো আপেল খেলাম। সেই মেয়র সাহেব আমাকে ওয়েলকাম জানাইলো, আমি বিদেশি হিসাবে। তখন ওনার সামনে অর্ডারটা দিয়ে আসলাম। আমি বললাম তুমি রেডি করো, আমি এসে দেখবো। আমার কিন্তু এটার কাপড়ের ওয়েট, আমি আবার টেকনিক্যালি কিছু আমার জানতাম আর কি, খুব যে এটার আমার এই কাপড়ের যে ইটা হবে, রোলটা, এটার ওজন হবে 5 টন। তো ওরা বললো কোনো অসুবিধা নাই, আমি কিন্তু বানাও। তো বানানোর পর আমি গেছি, গিয়া বললাম দেখি মেশিন ঠিকই বানাইছে। এখন এই 5 টন নিবে কিনা আমার সন্দেহ হইলো রোলার দেখে। আমি বললাম এটা তো হবে না। বলে হবে। আমি বললাম তুমি তাহলে করো, মাপো। সেই লোহার ভেঙে পড়ে গেছে। দেখি বেয়ারিংটা দিছে ছোট, পরে বেয়ারিং লাগাইছে, সব ঠিক হয়ে গেছে। এই আমি ব্যবসা করলাম, এটা ভালো, আমার এখান থেকে আমার মানে একটা ভালো ইনকাম হলো। তারপরে আমি 89-এ গিয়ে, মানে বেসিক্যালি আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে সেল করতেন বাংলাদেশে? হ্যাঁ, ওইখান থেকে সরাসরি এখানে বাংলাদেশে ফ্যাক্টরিতে সেল, যেমন পাকিজা নাম শুনছেন। এখন একটা প্রশ্ন আসে যে আপনার আগে যে বিজনেসগুলো ছিল,
লাইক ফনিক্স, ফ্লাইং ইগল বা অন্যান্য যে বিজনেসগুলো ছিল, এই বিজনেসগুলো অপারেশন আপনি কিভাবে মেনটেন করতেন যখন এই যে নতুন নতুন আবার উদ্যোগ নিচ্ছেন আপনি? ওইদিকে তো সময় আমি দিতে আমি হয়। আমি দেখাশোনা করতাম, আমি টাইম দিতাম সারা দিন রাত। আমার না, নিজে শুনেন, আমি এখনো, আমার বয়স হচ্ছে 78, এখনো কিন্তু আমি 16 ঘন্টা কাজ করি এবং আমি ফ্যাক্টরি দেখি। আপনি তো যা বলছেন এগুলোর ভিতরে আমি এছাড়া বহু কিছু আমাকে দেখতে হয়, আমি বলবো। আচ্ছা আচ্ছা এগুলা তো আপনি আর্সেনিক ক্যান্সার হাসপাতাল আচ্ছা নাম শুনছেন, হ্যাঁ। সেটার আমি জিবির মেম্বার। আচ্ছা আচ্ছা নিটার একটা টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, হ্যাঁ। সেটাতে আমি 3টা দায়িত্বে আছি। আমি চেয়ারম্যান ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, হ্যাঁ আমি ইন্টারভিউ বোর্ডের, আমি আরেকটা হলো জিবির তে আমি আছি। এরকম কতগুলাতে আমি দেখতে হয় কাজ, আমি করি, আনন্দ পাই করে। কিন্তু সবচেয়ে কষ্ট যেগুলো হয় এটা বলবো। যাই হোক, তারপরে এইভাবে ব্যবসা করতে গিয়ে আসা পরবর্তীতে ধরেন আমি 2টা জিনিস আবিষ্কার করেছি। একটা সেলাই সুতা, এটা বলি নাই, যেটা জরি সুতা বললাম সেটা কিন্তু আবিষ্কার আমার বাংলাদেশে। হ্যাঁ। এখানে একটা দুঃখের কথা ভুলে গেছি, এটা বলি যে আজকে তো অনেক সময় চলে যাবে না মনে না হয়। হ্যাঁ বলুন, কন্টিনিউ করেন। না, যখন নাকি আমি ছোট একটা মোটর হাফ গোড়া দিয়ে ওই যে মেশিনটা বানালাম, জরির মেশিনটা, তখন তো আমার এখানে আগে তো হ্যান্ডলুম ছিল, বিদ্যুতের বিল আসতো ধরেন মাসে 200-250 টাকা। তো একজন লোক আসছেন, তার নামটা আমি এখনো মনে রাখছি, মিস্টার ইদ্রিস নামে, বিদ্যুৎ বিভাগ থেকে মোটরসাইকেল নিয়ে, ভেসপা নিয়ে আইসে বলে এই মাসে আপনার বিল আসছে 600 টাকা। তো আপনি আমাকে এক কাজ করেন, আপনি 100 টাকা 200 টাকা আমাকে দেন, আর বাকিটা আপনি রাখেন। আমার আগের যে বিল ছিল 250 টাকা, 250 টাকা বিল করে দিব। ওই টাকাটা মানে সে চুরি করবে। ইলেকট্রিক বিলটা যে মোটরের জন্য যে এক্সট্রা টাকাটা আসছে 300 টাকা বা 350 টাকা, এটা আপনার দিতে হবে না, এটা তাকে দিলেই হবে। তাকে দিলে হবে, তাকে দিব, কম দিব আর কি, 350 জায়গায় তার 200 দিব, আর 150 আমি নিব। এটা এখনো আছে। আচ্ছা, তখন এই কথা বলে গেছে। আমি বলছি না ভাই, আমি চুরি করব না, আমি কোনো অবস্থা করব না। পরবর্তীতে মেশিন চালাচ্ছে, আমার ম্যানেজারকে গিয়ে বলছে যে আপনি টাকা দিবেন না, বলে যে না স্যার তো করবে না। আবার আমাকে জিজ্ঞেস করে 3-4 বার আসছে। আমি নামটা মনে রাখছি, আমি নাম ভুলে যাই, দেখেন সামান্য জিনিস বলতে পারিনি, ওই নামটা মনে রাখছি, কারণ আছে। এইবার পার করে সে 3টা মাস সময় পার করে দিল। একদিন হঠাৎ গিয়ে লাইন কেটে দিছে। লাইন কেটে কি বললো যে আপনি সময় মতো বিল দেন নাই। এই 3 মাস যে ওই ব্যক্তি ওই ব্যক্তি, আচ্ছা সে তো মানে মোহাম্মদপুরের ইলেকট্রিক অফিসে, বিদ্যুৎ অফিসের সে কর্মরত সুপারভাইজার ছিল। আচ্ছা এখন উনি বলছে যে আমি বিল দিই না। উনি তো আমাকে বিলই দেন, আমি বিলটা দেবো কোথায় থেকে? 3 মাস আমাকে ঘুরাইছে যে টাকা চুরি করো লাইন থেকে, বিদ্যুতের আমি করি নাই। আমার লাইনটা কেটে দিয়েছে। আমার 17 মাস আমার ফ্যাক্টরিটা বন্ধ ছিল। বিশ্বাস করবেন আমার কি অবস্থা গেছে। আমি পাগলের মতো, কেন লাইন দিবে না? বলছে তুমি এখানে বিল টাইম মতো বিল দাও নাই। আমি চুরি করি নাই, যার জন্য আমার লাইনটাকে 17 মাস আমার ফ্যাক্টরিটা বন্ধ ছিল। তারপরে সেই অনেক কষ্ট করে লাইন নতুন করে ওই মোটরের জন্য স্যাংশন নিয়ে 1 কিলোওয়াট স্যাংশন নিয়ে তারপরে এটা চালু হয়েছে। তো এই যে দুর্নীতি দেখলাম চোখে, যে কি দেখেন। তো যাই হোক গেছে, এগুলো করতে গিয়ে এখন ধরেন আপনার যে জার্মানিতে যে বয়লারটা আমি, আপনার কি মনে হয় এখন কি পরিবর্তন হয়েছে না এখনো এই বিষয়গুলো আছে? এগুলা তো আমি টের পাই, আমার মিলে এইসব, কিন্তু আমার কাছে সাহস পায় না। ওর জানে যে আমার এখানে হবে না। আমি আপনার এইসব ব্যাপারে, যেমন ব্যাট ট্যাক্স, প্রোডাক্টের উপরে আমার ইলেকট্রিসিটি গ্যাস, আমার জীবনও কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে যে আমার দ্বারা হবে না। আমাদের ফিনিক্সে থাকতে আমাদের এখানে একবার বিদ্যুৎ আমি টের পেয়েছি যে একটা কিছু হচ্ছে, কিন্তু আমার কাছে আসতে সাহস পায় না। সেই দিন মোহাম্মদ সাহেবের এখানে এসে বইলা হয়তো বিদ্যুতে, ওইটা আমি দেখতাম না। তবে আমি এটা পছন্দ করি না, একদমই পছন্দ করি না যে কেউ বিদ্যুতে চুরি করবে, গ্যাসে চুরি করবে, ব্যাটে চুরি করবে। এই জিনিসটা আমি খুব দুঃখ পাই। যাই হোক, তারপরে আমি ধরেন আপনার ওই যে ট্রেডিংটা শুরু হলো, এই ট্রেডিংটাই আমার অ্যাকচুয়ালি উত্থান। এটার অনেক ইতিহাস, যেগুলো আমি এই যে বাংলাদেশে যে বললাম ডিজাইন করে মেশিন বানাইতাম, দেখতাম কিভাবে পানি খরচ কম হবে, মাথার ভিতরে ওগুলি হাঁটত। এখানে মেশিন দেখতে যাই, এই মেশিনটা কিভাবে, ইন্ডিয়ান মেশিনটা আমি চায়নাতে কিভাবে বানাবো আরও কস্ট কমে এবং ভালো। আমি এখানে পাকিজা বলেন, নোমান গ্রুপ বলেন, তারপরে আপনার নারায়ণগঞ্জে আর্কিটেকচার, বিভিন্ন মিলে অনেক মেশিন বিক্রি করেছি। ওখানে ভালো আমার লাভ হয়েছে, লাভ করেছি। কারণ হয়েছে তাও আমারটা প্রাইসটা ইন্ডিয়ার চেয়ে অনেক কম ছিল। ইন্ডিয়ার যেটা $16,000 ছিল, সেটা আমি $12,000 বিক্রি করেছি, কিন্তু আমার লাভ হয়েছে অনেক। এখান থেকে পরে আমি চায়নাতে একটা অফিস নিই, সেখানে আমার 8 জন চাইনিজ লোক ছিল। এটার একটা ওদিকে কাজ চলতেছিল, আর আমি সাইড বাই সাইড তখন আমি উইভিং যেটা আছে
তো যাই হোক, পরবর্তীতে আমি ব্যবসা আমার যেটা আছে স্পিনিং করলাম। এখন আমার 2টা স্পিনিং আছে, চলতেছে আল্লাহ দিলে মাশাআল্লাহ ভালো। আমি টেকনিক্যাল নো হাউ বুঝি, আমার ফ্যাক্টরিগুলো আমি যেভাবে করেছি এগুলো আমি, আচ্ছা ট্রেডিংয়ের ব্যাপারে আপনাকে একটু বলা দরকার। ট্রেডিং আমি করেছি, আমি খুব রিস্ক নিয়েছি আর কি। মানে এরকম যেমন গ্রিসে গিয়েছি, একটা ফ্যাক্টরি বিক্রি হবে গ্রিসের, আমি গ্রিসের এক লোকের সঙ্গে পরিচয় হলো যে ঠিক আছে এই ফ্যাক্টরিটা আমি কিনবো। কীভাবে? টেন্ডারে। আমি ওই ফ্যাক্টরিটা টেন্ডারে কিনেছি ওকে দিয়ে। এরকম বিদেশে আমি 16টা দেশে ফ্যাক্টরি কিনেছি। আচ্ছা আচ্ছা। পুরা ফ্যাক্টরি কিনে ওইখান থেকে বিক্রি করেছি। আমার কিন্তু শুধু বাংলাদেশে বিক্রি করি নেই, আমারটা ইন্ডিয়া গেছে, পাকিস্তান গেছে, টার্কি গেছে, সাউথ আফ্রিকাতে বিক্রি হয়েছে মেশিনগুলো পার্ট পার্ট করে। তো এইভাবে আমি ওই ট্রেডিংটা চালাইছি অনেক বছর। এবং আমি এই ব্যবসার জন্য এবং টেকনিক্যাল নো হাউ শেখার জন্য আমার উদ্দেশ্য হলো যে আমি গেলে সবসময় শিখি। যেমন আমি একটা প্রজেক্ট বিক্রি করেছি পাকিজাতে, গ্রিসের বলস একটা জায়গা থেকে। ওইটা কিনে বিপদে পড়ে গেছিলাম, কিনেছি বন্ধ ফ্যাক্টরি, উঠাইতে যখন মেশিনপত্র আনতে গেছি তখন শ্রমিকরা এসে বাধা দিছে, কোম্পানি বেতন দেয়নি, আগের টাকা মাল আটকাই দিয়েছিল। তারপর যাই হোক, এরকম অনেকগুলা বাংলাদেশের 16টা প্রজেক্ট আমি বিক্রি করেছি, স্পিনিং প্লান্ট বিদেশ থেকে। এগুলো আমি কিনতাম টেন্ডারে, ওইখানে একটা টাকা জমা দিতাম সামান্য, দিয়ে ওদেরই যে লোকটা নিচ্ছে ওর পার্টনার নিতাম 5%, যে তোমার দিব, তুমি করবা অন বিহাফ অফ মি। ওই লোকগুলো করতো। সব দেশে আমার এরকম বন্ধু হয়েছে, আমি দেখছি, বিভিন্ন ফ্যাক্টরি করেছি, কাজ করেছি। পরবর্তীতে লাস্টলি যে আমি ধরেন এ পর্যন্ত এই ট্রেডিংয়ের জন্য আমি আপনার 64টা দেশ ভিজিট করেছি। 64টা দেশের ভিতরে 2টা দেশ শুধু ছিল আমার হজের ব্যাপার, আর না হলে সবগুলো ব্যবসা সংক্রান্ত। এবং তার ভিতরে আপনার আমি চায়নাতে গিয়েছি 116 বার, সাউথ কোরিয়াতে 113 বার, ইন্ডিয়াতে 72 বার, সুইজারল্যান্ডে মনে করেন না হইলেও 60-64 বার হবে। আমার কাছে লিস্ট আছে, সবই বিজনেসের কাজে, সব বিজনেসের কাজে। এবং টেকনিক্যাল জিনিস শিখেছি। আমার খুব উদ্দেশ্য মানে হলো জানার। এবং এরকম একটা সামান্য জিনিস দেখতে আমি সাউথ আফ্রিকা চলে গেছি, যেখানে মানে মনে করেন যে সেই বাঘের সঙ্গে সিংহর সঙ্গে চলতে হয়। টেকনোলজি নিয়ে এসে আমি আমার ফ্যাক্টরি করেছি। ইনশাল্লাহ বাংলাদেশে আমার সঙ্গে কেউ পারবে না। পাওয়ার সেভিংস এবং ডাস্ট ফ্রি স্পিনিং মিল আমার অনেকে দেখতে আসে। তো যাই হোক, আমি আমার মিল আমি নিজেই চালাই, আমার কোনো টেকনিক্যাল জিএমটিএম নাই। আচ্ছা আচ্ছা। আমার মিলে আমি নিজে সব কিছু আমি নিজে হাতে করি, তুলা কিনে থেকে সুতা বেচা পর্যন্ত, এবং ম্যানুফ্যাকচারিংয়ের প্রত্যেকটা আইটেম কোথায় কি ইনস আউট যা আছে সমস্যা আমি সলভ করি। আপনার এই যে 2টা ব্যাপার এখানে আসলো। প্রথমত যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ থেকে আপনার মেশিনারিজ কিনে আনা, লাইক টোটাল ফ্যাক্টরিটা কিনে নেওয়া, হ্যাঁ, এখানে আপনার অবশ্যই তো একটা ভালো একটা নেটওয়ার্কের দরকার ছিল। এখনকার মতো তখন লিঙ্কডইন ছিল না বা ফেসবুক ইনস্টাগ্রাম ছিল না, আপনি কানেক্ট করতেন কিভাবে আসলে? না, তখন যে আমি যে বললাম, ওই যে আমি যে ফিনিক্স স্পিনিং এ কাজ করছি, জি, আমাদের বাংলাদেশে ফিনিক্স স্পিনিং এর নাম কিন্তু একটা বিরাট নাম ছিল। হ্যাঁ, ফিনিক্স অনেক নাম ছিল। হ্যাঁ, এবং আমি ওটার যে পুরো দায়িত্ব নিয়েছি, বিল্ডিং জমি কিনা থেকে, বিল্ডিং থেকে মেশিন বসানো চালু করে লাভ ধরাই দিয়ে তারপর আমি ওটা চলে আসছি। তো আমি যে ওখান থেকে শিখছি জিনিসগুলা সবাই কিন্তু, এবং আমি তখন মানে বিভিন্ন আমার 2-1 লোক ছিল কর্মচারী, তাদের দিয়ে ক্যাটালগ বানিয়ে পাঠাইতাম। আমার তখন আমি 200টা ফ্যাক্টরিতে মেশিন দিয়েছি, নিটের বলেন সাউথ কোরিয়া থেকে, বিভিন্ন আধুনিক মেশিনপত্র আমি অনেক জায়গায়, এখনও তারা আমাকে সালাম করে। এবং আমি এরকমও আছে যে চায়নাতে, কোরিয়াতে আমার একটা সাপ্লায়ার আছে, ও চাকরি করতো বিল্ডিং কোম্পানিতে, পরিচয় হয়েছে, ওকে আমি শিখাইছি না। তারপরে ওর কাছ থেকে ও এখনও আমাকে স্মরণ করে যে তুমি কেমন, প্রতিদিন খবর নেই। তো আমি হয়েছে কি টেকনিক্যাল সাইডটা আমার খুব অভিজ্ঞতা সম্পন্ন। টেক্সটাইলের যে কোনো আইটেম আমি করেছি, মেশিনপত্র বেচেছি, বিভিন্ন ধরনের কোনো আইটেম বাকি নেই যেটা, যেমন নোমান গ্রুপের যদি বলেন, ম্যাক্সিমাম মেশিনই আমার দেওয়া। নোমান গ্রুপের ইসলাম সাহেব আছেন, উনি আমার সঙ্গে বহু দেশ ভিজিট করেছেন। এরকম অনেককে নিয়ে যেতাম আমি আইসা। আমার এরকম সময় গেছে যে আমি রাত্রে আইসা নামছি 12টায়, সকাল 8টায় আবার চলে গেছি। কেন, এক কাস্টমার নিয়ে আসছি আর সেকেন্ড হ্যান্ড মেশিন দেখাইতে হয়, যার জন্য আমাকে যেতে হতো। তখন আমাদের জাপান কিন্তু ভিসা লাগতো না, পোর্ট এন্ট্রি ছিল। চায়নাতে পোর্ট এন্ট্রি ছিল, কোরিয়াতে পোর্ট এন্ট্রি ছিল, গেলে ভিসা দিয়ে অনারেবল ভিসা। আচ্ছা, এখন আমরা একটু এই জায়গাটা জানি, আপনি একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি চায়নায় ভিজিট করেছেন।
তো ওনার সাথে আসলে মানে ভিজিটের আগে বা ভিজিটের পরে আপনাদের কোনো মানে আলোচনা হচ্ছে কিনা, বা আপনাদের যে এক্সপেকটেশন আছে যে উনি চায়না ভিজিট করছেন, এই এক্সপেকটেশন আসলে মিট হচ্ছে কিনা? আমি অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আমি কিন্তু এটার উপদেষ্টা হিসেবে ছিলাম। আমি দুইটা কমিটিতে ছিলাম, একটা ছিলাম আমি হলো আপনার চায়না চেম্বারের অ্যাডভাইজার, আর একটা ছিলাম আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান। আমি বিচার করতাম। আমি কিন্তু আরবিট্রেশন কমিটিতে বিটিএমে ছিলাম। আমি কিন্তু এই যে ডিসপিউট ম্যাটারগুলো কিন্তু অনেক বিচার করেছি, এখনও কমিটিতে এটাতে আসি। তো যাই হোক, এখন ব্যাপার হলো কি যে আমি এখানে আসার পরে যখন আমার উপর দায়িত্ব আসলো, তখন আমি এটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করলাম যে আমাদের কি কি করতে হবে। তখন আমি বসে চিন্তা করলাম যে চীনের সঙ্গে আমাদের এই জিনিসগুলা আমাদের বৃদ্ধি করতে হবে, টেকনোলজি ট্রান্সফার করতে হবে। যেহেতু আমি চীনের সব দেখেছি, আমার নিজের চোখে দেখা। 85 থেকে তখন রাস্তাঘাটও ছিল না, আপনারা তো এখন গিয়ে দেখেন সাজানো বাগান। হ্যাঁ, এখন তো মানে চীন যা দেখে আসলাম, এটা বাংলাদেশে কত বছর আমি হবে তো সুইজারল্যান্ড উই দেখেছি, ক্যান্ট ইমাজিন। আমি তো ধরেন ওয়ার্ল্ডের, আমি বললাম যে আমেরিকা তো গিয়েছি বা কানাডাও গিয়েছি, আমি বহু দেশ ঘুরেছি। বললাম যে 64টা 46টা দেশ গিয়েছি। তার ভিতরে চীনের যে আপনার উত্থান, এটা কিন্তু আমার চোখে দেখা। 85-এ কিন্তু তাদের কিছু ছিল না এরকম। আমি গিয়ে রাস্তা, আমাদের চকবাজার রাস্তার মতো রাস্তা দেখেছি, ভাঙ্গা রাস্তা। আমি বাসে করে গিয়েছি। আপনার মতে আসলে এই উত্থানের পেছনে কারণ কি? উত্থানের পিছনে হলো কি, এরা আমি দেখছি এরা গবেষণা করে। এরাও কিন্তু টেকনোলজি নিজেদের না, কিছু টেকনোলজি তারা সুইজারল্যান্ড, জার্মানি, তখন জাপান, এরা বেশিরভাগ ফলো করতো জাপানকে, কোরিয়াকে। জাপানের টেকনোলজি কিন্তু খুবই, যেটা আপনাকে বললাম যে কমিটমেন্ট বলছে। আরেকটা বলি নাই যে পানি, এটা বলার দরকার, অন্য কিছু জানার দরকার নাই। তারা যে হিসাবই গোসল করতে পানি লাগবে 1 বোতল, এটা আমি ওদের কাছে শিখেছি জীবনে। আমি এখনও চেষ্টা করি উজু করার সময় বা কাপড় ধোয়ার সময়। আজকে সকালে আমি গোসল করেছি সেম জাপানি স্টাইলে, একটা ছোট টাওয়েল, এটা আমি সাবানটা দিয়ে সারা গাটা মুছেছি, তারপর পানি দিয়েছি। পানি আপনার হয়তো 2-3 লিটারের বেশি যায় নাই। আমরা তো পানি ছেড়ে গান গাই, পানি পড়তে থাকে। এটা মানে যে কি অবস্থা, আপনি বিশ্বাস করবেন না, ওদের টেকনোলজি এত সুন্দর। তারপরে আপনার যে গোসল করার পরে সাবানের পানিটা প্রথম ফালাই দেয়, পরে যখন একটু ফ্রেশ পানি বেরোবে ওই পানিটা ভিন্ন রাখে, এটা দিয়ে কাপড় ধোয়, তারপরে কাপড়টা ফ্রেশ পানি দিয়ে ধোয়। আমি আশ্চর্য হয়ে গেছি যে জাপান এত একটা হিসাব করে। আমি চাই যে এগুলা শিখাইতে, ছেলেপেলেরা শিখুক, যে তারা এটা অপচয় করে না আর কি, এক কথায়। না, আপনি যখন চায়নায় গেলেন প্রথম 1985 জি 85 এবং এখন 26, জি। সো একটা এই যে ট্রানজিশনটা, আমার মনে হয় যে হিউজ একটা ট্রানজিশন আপনি দেখেছেন চায়নার। সো আপনার কি মনে হয় যে বাংলাদেশ আসলে ওই পেসে হাঁটতে পারলো না কেন? না, এখন পিছিয়ে আছে কেন? চায়না জিনিসটা করেছে কি, আমি বলি, যেমন টেকনোলজি যেগুলা তারা মেশিনারিতে যে ডেভেলপ করেছে, এগুলা সম্পূর্ণ বিদেশি টেকনোলজি এনে মিশে বসে তারা ওইটাকে আরো সহজ করে নিয়ে আসছে, কস্ট কমাইছে, টেকনোলজিটা বাড়াইছে নিজেদের মতো করে গবেষণা করে আর কি। যেমন ওদের আমাদের দেশে আসলে হয়নি কেন তাহলে? আমরা তো, আমাদের দেশে তো আপনার কোনো কিছুতে না, একটা রাস্তা আপনি গিয়ে দেখেন, ওইখানে একটা রাস্তা এরকম আপনি নাক বরাবর আপনি 10 কিলোমিটার হবে, তাও বেশি, আর দেখবেন সোজাই যাচ্ছে। আমাদের একটা রাস্তাকে ঘুরাই নিবে, এটা কিন্তু কমন সেন্স। এটা ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা দেয় ইঞ্জিনিয়ার, এমন যে নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে, ইলিউশন হয়। এটার জন্য সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়। এই আমার এখানে গ্রিস থেকে যে আমার সাপ্লায়ার ছিল, সে আসছিল, তাকে আমি নিয়ে গেছিলাম এই দিক দিয়ে, আমার এই গাউসিয়ার ওইদিকে মিল আছে একটা, ওইদিকে ওরা এরকম করে ওঠে রাস্তার ভিতরে, এত বাঁকা দেখা এরা দেখেন এই কখনো। তো আমাদের এখানে হয়েছে কি, এগুলা আমি আপনার বলেন যে চীনের দেশের, আমি তো সব দেখা আমার হাত, আমি আপনার এমন কোনো টেকনোলজি নেই আমি না জানি। ফ্যাক্টরি দেখেন, আমার একটা স্পিনিং মিল আছে। আপনারা কি এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন চায়না চেম্বার থেকে, যে মানে আমাদের যারা উদ্যোক্তা আছে, নতুন নতুন উদ্যোক্তাদেরকে আমরা দেখি যে শুধু অনলাইনে কিছু প্রোডাক্টের করে ব্র্যান্ডিং করছে, ওই প্রোডাক্টগুলোই সেল করে, হয়তো কোথাও থেকে ইম্পোর্ট করে বা বাজার থেকে কিনে নিয়ে অনলাইনে সেল করে, বাট তাদের যে লং টার্ম যে নিজের ব্র্যান্ড বিল্ডিং বা পরবর্তী ম্যানুফ্যাকচারিং এ যাওয়া, এই চিন্তাটা কিন্তু খুব কম মানুষেরই আছে। না, এগুলো তো নাই। এটা নিয়ে আসলে আপনারা কিছু করছেন কিনা, যে লিঙ্ক তৈরি করা চায়নার থেকে বাংলাদেশের এন্টারপ্রেনার যারা আছে তাদের সাথে চায়নার সাথে একটা লিঙ্ক তৈরি করে দেওয়া? না, আমাদের এখানে আমরা কাজ করতেছি। কাজ হলো যে আপনি যদি কোনো চাইনিজ যদি আমাদের কাছে আসে যে আমি এই বিল্ডার্স, আমি অটো ব্রিক করব, আমি এটা করব, আমাদের বললে আমরা বাংলাদেশে দেখি যে কেউ থাকলে আমরা তার সঙ্গে ট্যাগ করে দিই, এটা করি। কিন্তু এখন এইখানে অনেক কিছু পরিবর্তন করা দরকার। এরকম কোনো জিনিস নেই যে আপনি বলবেন যে না এটা দরকার নেই। যে কোনো জিনিসে কিন্তু তারা কস্টিং খুব কম। আমাদের চেয়ে আমি হিসাব করছি, বাংলাদেশের চেয়ে ওদের কস্টিং 28% কম। সস্তা কেন দেয়?
ওই জিনিসটা আমাদের শিখতে হবে। দেখেন আমার একটা স্পিনিং মিল আছে বাংলাদেশে, আমি ফিনিক্সে চালাইছি, আমার অভিজ্ঞতা আছে। আমাদের একটা 60,000 স্পিন্ডেল চালাইতে আমাদের এখানে 1100 লোক লাগে। আমি তো চীনের সব ফ্যাক্টরি ঘুরছি, ওদের লাগে মাত্র 84 জন। এই ডিফারেন্সটা কেন আসলে? সেটি তো ওদের বুদ্ধি, এই টেকনোলজি। আচ্ছা, তো এখন আমি চেষ্টা করছি, আমার এখানে আমি 1100 জায়গায় 460 জন করছি। আর পারতাছি না, বলে স্যার ওই বিলেতে এই সিস্টেম, বেতন বেশি দেওয়া হয় ওদের, কিন্তু লোক অনেক কম, টেকনিকটা আলাদা। যেমন আমাদের এখানে বলি, আমাদের স্পিনিং কতগুলো সেকশন আছে, যেমন একটা ব্লোরুম, কার্ডিং, এরকম করে 5টা সেকশন আছে। আমরা 5টা সেকশনে 5 জন লোক রাখি, মেকানিক্যাল লোক, টিম তৈরি করি। ওইখানে না, একটা গ্রুপ থাকবে, সব মেশিনের কাজ জানতে হবে। এইখানে আপনার 70 জন লোক নাই। আমরা একটা ডিপার্টমেন্টে মেশিন ভালো আছে তাই বসে দিচ্ছি, 7টা ডিপার্টমেন্ট 70 জন লোক রাখছি, আর ওরা 7 জন লোক রাখছে, সব ডিপার্টমেন্ট কাজ করবে। বেতন তাদের বেশি, কিন্তু তাদের তারপরে অনেক লাভ। তো আমাদের অনেক টেকনোলজি ওখানে শিখার আছে। আপনি ওইখানে মাছ, পুকুরে আমি গেছি দেখতে, আমাদের দেশে একটা মাছ তৈরি করতে 2.5 বছর লাগে বড় হইতে। ওদের এখানে টেকনোলজি যেটা আছে, শুধু কিছুই না, পানিতে অক্সিজেন উঠাচ্ছে, এভাবে ঘুরাচ্ছে পানিটাকে, আপনার 1 বছরে হয়ে যায়। আমার ফ্যাক্টরিতে আমি এটা ছোটো ট্রাই করেছি, আমার এত বড় হয়ে গেছে মাছ, মানে একটা বলে আমার লোক আশ্চর্য হয়ে গেছে, শুধু পানিটাকে উঠানো। টমেটো লাগা এখন উল্টে গাছে, মাটির সার নষ্ট করবে না, অনেক কিছু শিখার আছে। চিনে আপনি টেক্সটাইলের ব্যাপারে আপনি রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছেন এমন যে বাংলাদেশের প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ ট্যাগে যদি চায়নায় সেল করা হয় 3 বিলিয়নের একটা মার্কেট আছে, এই ধরনের কিছু। 3 বিলিয়ন না, মানে 3 বছরে 3 বিলিয়ন বলছি আর কি, বছরে 1 বিলিয়ন। এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, না, এটা হলো কি, দেখেন আপনি জানেন চায়না একটা বড় দেশ, চায়না চীন থেকে আমাদের প্রায় 18 বিলিয়ন ডলার ইম্পোর্ট হয়েছে আর কি, গত ইয়েতে 18 বিলিয়ন পার ইয়ার, 1 বছরে, মানে লাস্ট মনে করেন 24-এর কথা বলি, 18 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। হ্যাঁ, মেশিন, র মেটেরিয়াল থেকে আরম্ভ করে সব কিছু। তার বিনিময়ে আমরা করছি 650 মিলিয়ন, ওটা হলো বিলিয়ন। হ্যাঁ, তো গ্যাপটা অনেক বড়। তো এটা নিয়ে আমি বহু বছর, অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম যে এটা কীভাবে করা যায়। তো যাই হোক, আমি যখন এটা কিন্তু চীন দেশ দেখছে যে না, এত গ্যাপ, এটা ঠিক হয় না। তো চীন আমাদেরকে 100টা আইটেম দিয়েছিল 2020-এ, যে তোমরা বাংলাদেশ থেকে যদি আমার চীনে এক্সপোর্ট করো তাহলে ডিউটি ফ্রি, শুল্কমুক্ত আপনি পণ্য বিক্রি করতে পারবেন। তো আমাদের এখান থেকে কেউ এটার কোনো রেসপন্ড করে নাই, কিচ্ছু বলে নাই। মানে না হওয়ার আসলে কারণটা কি? এটা কারণটা হলো এরা ভয় পায় যে চীনে গেলে বেচতে পারবো কিনা, তার নিজের জিনিস আছে, আমারটা কিনবে কিনা। কিন্তু তা না, চীন আস্তে আস্তে, যেমন গার্মেন্টস যেগুলোতে লোক বেশি লাগে, এগুলো তারা চায় না। এই যে স্পিনিংও তারা চায় না, যে 84 জন, তারপরেও তারা চায় না, কারণ আরও তারা চাচ্ছে যে যেগুলোতে লোক কম লাগবে, বেতন বেশি, কাজ খুব ভ্যালু এডিশন প্রোডাক্ট করবে। তো হাই ভ্যালু প্রোডাক্টে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, ওগুলো যাচ্ছে। তারা এখন মনে করেন আপনার এয়ারক্রাফট বানাচ্ছে, তারা হ্যাঁ রকেট ফাইটার বানাচ্ছে, হ্যাঁ গাড়ি বানাচ্ছে, ব্যাটারি, তারপরে আপনার সোলার বানাচ্ছে। এইসব ব্যবসা তাদের জন্য ভালো। তো ওইসব তো এখন তারা যায় নাই, কিন্তু যদি যাওয়া হইতো তাইলে তারা হয়তো জিনিসগুলো কমাই দিত। তখন আমি চিন্তা করলাম যে আমরা কি করতে পারি। তখন আমি নিজে একটা চিন্তা ভাবনা করে আমি চাইনিজ অ্যাম্বাসির সঙ্গে দেখা করছি। আমি যেদিন পজিশন নিয়েছি তার পরের দিনে গিয়েছিলাম, গিয়ে আমি বলে আসছি যে কী করতে হবে। তা আমার চাওয়ার ভিতরে ছিল, যেহেতু আমার অভিজ্ঞতা আছে যে চীন থেকে কি করা যাবে, আমি প্রথম বলেছিলাম যে আমাদেরকে 30টা আউটলেট দিবে চীন দেশে, বাংলাদেশের বন্ধু। আমরা চাইছি ফ্রি, আসলে ফ্রি দিবে না, মানে দাবিটা করতে অসুবিধা কি, যে তোমার ঘাটতি, আমি কি করবো এখানে। ফ্রি না দিলেও একদম প্রপার প্লেসগুলোতে যদি অ্যারেঞ্জ করে দেয় সেটাও তো অনেক বড় পাওয়া। দিবে, আমি বলছি যে তুমি দাও, দাবিটা করতে তো অসুবিধা নেই, রাইট, হ্যাঁ, যেহেতু আমার ঘাটতি আছে। আচ্ছা, তারপরে বলছি তুমি 60টা আমাকে 30টা এলাকায় দিবে, সেইখানে আমি আমাদের বাংলাদেশি সব পণ্য আমি নিয়ে যাব। আমি একটা বলপেন পর্যন্ত নিয়ে যাব এখান থেকে, একটা রুমালও নিয়ে যাব, আমি মুজাও নিয়ে যাব, যেটা আমাদের দেশ অ্যাভেলেবেল বানাচ্ছি। আমি আম নিয়ে যাব, কাঁঠাল নিয়ে যাব, মাছ নিয়ে যাব, কাসিম নিয়ে যাব, ওরা যেগুলা, গরুর মাংস নিয়ে যাব, যেটা মার্কেট ডিমান্ড আছে সহজ না। আমি জানি যে আমি এখন বলতে পারবো না, আমি মনে করেন এখানে প্রায় 40টা আইটেম নিয়ে যাব, 50টা আইটেম গার্মেন্টসও নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি ওগুলো সাজায় রাখবো। ওইখানে তো আসবে একদম সরাসরি কাস্টমার, মিডিয়া না, বিটুবি আসলে আমরা তাদের সঙ্গে একদম 1 to 1 কথা বলবো, যে তুমি এটা দেখো, এই জিনিস আমাদের, এই প্রোডাক্ট, এটার দাম এত। আমাদের গার্মেন্টসগুলো ভায়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডে, আপনি জানেন, এগুলো কিন্তু চায়নাতে বিক্রি হয়, বিরাট মার্কেট এবং অনেক দাম।
অনেক দাম। যেই যেই একটা টি শার্ট আমি আপনাকে বলি, আমার এক বন্ধু একটা আমার সাপ্লায়ার আর কি একটা জিন্সের প্যান্ট কিনে আমাকে ছবি পাঠাইছে তার ওয়াইফকে পরায়, পিছনের ছবি। আমি পিছনের ছবি দিছে কেন, আমি বকা দিছি, আমি কী দিছ বলে দেখো। আমি কী দেখবো, আমি দেখি একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লিভাইস। আমি তো লিভাইস বলে না তুমি দেখো না, সে দেখি লেখা মেড ইন বাংলাদেশ, ছোটো করে লেখা আছে। মানে ও বুঝাইতেছে বাংলাদেশের পণ্য আমরা কিনতেছি। তখন আমি এই বুদ্ধি করলাম, চিন্তা হইল যে আমরা তাইলে, যেহেতু ওরা জানে যে বাংলাদেশের গার্মেন্টসের নাম আছে, কিন্তু আমরা যাই নাই। গার্মেন্টস মনে করছে কি আমি যদি যাই আমাকে অত আমেরিকা এম্বার্গো দিবে, অথবা আমার যে বায়ার যারা আছে আমার থেকে নিবে না, ঠিক আছে তোমাদের বাদ, তোমাদের কাছ থেকে আমরা কিনে আমাদের নিজস্ব ব্র্যান্ড মেড ইন বাংলাদেশ, আমাদের যে স্টলগুলো হবে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, অল প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ আমরা এখানে রাখবো। রাখার পরে ওইখান থেকে আমরা দেখব কোন জিনিসটা তারা নিচ্ছে, 6 মাস অবজারভেশনে থাকবে। এটা হলো আমার পরিকল্পনা। দেখবো যে কাস্টমারে বুঝাবো বেডশিট কিন্তু ভালো মার্কেট ওইখানে, আমি জানি কিন্তু যায় না, যাওয়ার কথা। তো এগুলো করে করে আস্তে আস্তে আমরা দেখবো, দেখে ওইখানে হয়তো মনে করেন আমি 100 আইটেম নিয়েছি, 25টা আইটেমেরই ডিমান্ড ভালো, আমি 25টা আইটেম নিয়ে আমি ওই দেশের সরকারকে বলবো ভাই এটা আমরা মার্কেট পাচ্ছি, তোমরা আমাকে হেল্প করো। তখন তারা হয়তো বলতে পারে আমাদের এই প্রোডাকশন এটা কমায় দাও, ওদের দায়িত্ব দিয়ে দাও। এইভাবে চিন্তা করে আমরা মনে করছি 30টা যদি আমরা স্টল নেই, তাতে 1 বছরে আমাদের ধারণা যে এখন তো মনে হয় যে এটা G2G খুব সহজ একটা সাপোর্ট পসিবল, যেহেতু তারেক দাম রহমান তো কম হবে। ঘুরে এসেছেন, এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা মানে না পার্টনারশিপ না, ওরা চায়, ওরাও চায়, ওরা কিন্তু বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। আপনি যেটা বললেন এইভাবে না, ওরা ব্যবসায়ী, চাইনিজরা ব্যবসায়ী, কিন্তু এখন তারা দেখতেছে যে এত ডিফারেন্স, আর তারা বাংলাদেশ সম্পর্কটা ভালো করতে চায়, তাদের মানে ইন্টারনালি তাদের ইচ্ছা আছে। রাইট। এবং তারা জানে যে আমরা পার্শ্ববর্তী দেশ বা আশেপাশের দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো না, আমরা বড় বিপদে আছি। হ্যাঁ, মানজালাদেরকে অনেক পছন্দ করে। হ্যাঁ, তো তারা এই জিনিসগুলো করে। তো এখন চীনের যে টেকনোলজিগুলো আমি আপনাকে বললাম, যে এত টেকনোলজি যদি আপনি একটা ফলো করেন, এটা আমি আরও কয়েকবার টিভিতে বলেছিলাম, আমি আজকে বলে যাই, ওদের যে জমি রেজিস্ট্রেশন সিস্টেম যদি করেন, আপনি এখানে 50% লোক কমাইতে পারবেন। আমাদের যে রেজিস্ট্রি অফিসে আছে না, লাগবে না, আরও না, আপনার 70% লোক লাগবে না, আর কাগজ লাগবে না। কাগজ বলতে লাগবে যেই কাগজে খাতা লেখা, কলম কাগজপত্র লেখেন, দলিল কিচ্ছু না, ওরা শুধু একটা পাসপোর্টের মতো একটা দিবে আপনাকে, আপনি এটা মালিক। ওরা একদিনে রেজিস্ট্রি, একদিনে সব কিছু হয়ে যায়। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছি, আমাকে দেখে বলে বানজালা বানজালা। আমি যখন আমারটা, তো এখন যে বললাম যে আমাদেরকে যদি আপনার কোনো উন্নতি করতে হয়, এই দেশকে উন্নতি, যুব সমাজকে যদি আপনি ট্রেনিং করাইতে হয়, ভালো বেতন নিতে চান, আপনার এদের ছাড়া কোনো রাস্তা নাই। আমার হলো 30টা আমি চেয়েছি ওইখানে, আমার ভীষণ 3 বছরে 3 বিলিয়ন, 6 মাস গ্রেস পিরিয়ড, না হলে 50% আমি পাবো। আমি কিন্তু একটা কথা বলছি যে আমি ফেল করি নাই, আমি পাস করছি, মানে 3rd ডিভিশনে। তবে এখানে আমি ফেল হব না, 3 বিলিয়ন বলছি তো, তবে হয়তো 1.5 বিলিয়ন হবে, কিন্তু আমি একটা রাস্তা করে দিয়ে যেতে চাই। আমার বয়স হয়ে গেছে, আমি এখন সব কিছু মনে থাকে না, এটা চাই। এখানে আমি আরেকটা পয়েন্ট আমার একটু জানতে ইচ্ছে হলো যে আপনার যে আমেরিকার যে ট্রেড এগ্রিমেন্ট আছে বাংলাদেশের সাথে কারেন্টলি, যেটা সবচেয়ে টক অফ দ্য টাউন, এই ট্রেড এগ্রিমেন্ট কি আপনার এই ইনিশিয়েটিভের এগেইনস্টে দাঁড়াবে কিনা? না, ট্রেড এগ্রিমেন্ট হয়েছে কি, আমেরিকা আমাদের সঙ্গে যে চুক্তিটা করতেছে সেগুলোর ভিতরে একটা হলো যেমন যে তুলা, আপনি জানেন কি না? হ্যাঁ, জানি। তারা কিন্তু আপনাকে ছাড় দিচ্ছে না। যেমন চায়না বলছে তুমি নিয়ে আসো, সে কিন্তু কন্ডিশন দেয় নাই যে আমার এটা আনলে আমাকে ওইটা দিতে হবে। আমেরিকা বলতেছে যে তুমি আমার কাছ থেকে যদি তুলা নাও, এই তুলা আমার থেকে নিবা, এবং এই তুলা দিয়ে যদি কাপড় বানায় দাও, তোমাকে আমি ডিউটি ফ্রি দিব। ডিউটি ফ্রি বলতে কিন্তু একদম ফ্রি না, 16% থাকবে, যেটা আগের আছে, 20% মাপ। তো এই যে এই ধরনের তাদেরগুলো আছে। কিন্তু চায়নাটা হলো যে তুমি যেটা পারো, বাংলাদেশ থেকে যে কোনো পণ্য ডিউটি ফ্রি। এখন মার্কেটিংটা কে করবে? আমরা আজকে 5টা বছর নষ্ট করছি, একটা লোক, একটা মন্ত্রণালয়ের লোক বা কোনো সেমিনার, কোনো মিটিং কিচ্ছু করে নাই। আমার দুঃখ লাগে কি জানেন, হাতে পাইলে আমরা নেই না, আর আমরা পিছনে দৌড়াই। রাইট, রাইট। হ্যাঁ, কারণ হচ্ছে আমার কিন্তু এটা সুযোগ ছিল, আমরা যদি এখানেই কটা সেমিনার করতাম। এফডিআই এর পেছনে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুঁজছি, বাট আমার যখন ডিরেক্ট এক্সপোর্টের সুযোগ আসছে, আমার তো মনে হয় যে এটা আরো বেশি মানে আপনি বিশ্বাস করবেন না। আপনি এটা, আমি তো বললাম, আমি তো জানি, আমি তো দেখেছি যে চায়নাতে যেসব প্রোডাক্ট ওখানে বিক্রি হয়, কোন কোন ব্র্যান্ডগুলা বিক্রি হচ্ছে, সব কি গার্মেন্টস ওরা নিজেরা বানায়? ম্যাক্সিমাম ট্রেডিং এখন তো ওরা আউটসোর্স করে, ভিয়েতনাম থেকে বা শ্রীলঙ্কায় প্ল্যান করছে না, ওরা ওইটা করতে। এখন ব্যাপারটা হলো যে আমাদেরকে, আমরা 5টা বছর এটা কোনো মূল্যায়নই করি নাই। এটা যদি করতাম, আপনি দেখতেন এর ভিতরে হয়তো 1.5 বিলিয়ন হয়ে যেত, কিন্তু আমরা করি নাই। তো এখন আমি চাচ্ছি,
আমার ইচ্ছা যে ওইখান থেকে এটা করা। দ্বিতীয়ত হইলো যে আমাদের এই ইয়ং জেনারেশন ছেলেপেলেকে এদের কাজকর্ম করবো কি, এখন তো সব রাজনৈতিক দলদের পিছনে ঘুরেই তারা সময় কাটে আর ফেসবুক। তো আমি চাচ্ছি যে এদের, চায়নাতে কিন্তু আমাদের মতো লেখাপড়া নাই, রাইট। 10 মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, ওদের সব শিখায় প্র্যাকটিক্যাল। আপনি 6-এর ছেলেদেরকে নিয়ে জায়গা মিল দেখাইতে, এটা দেখো কাপড় কেমনে বানায়, এটা দেখো সিরামিক কেমনে বানায়, জুতা কেমনে বানায়, সব শিখায় যে যেটা যাবে। আর আমাদের ঘরে বসে খালি লেখান পড়ান। এই সময় ট্রেনিংটা কী তাদের? আমি তো ওদের ফ্যাক্টরিতে, বহু ফ্যাক্টরিতে গেছি, মানে যেসব ফ্যাক্টরি, এমন কোনো ফ্যাক্টরি নেই যে আমি দেখি নাই। এখন আরেকটা ব্যাপার যে যেটা বললাম, আরেকটা যেটা বলছি যে আমরা 20টা এখানে বাংলাদেশে, চীন দেশে 20টা পলিটেকনিক্যাল স্কুল চাই, মানে বাংলাদেশে। হ্যাঁ, বিভিন্ন এলাকায়, 20টা এলাকায়। এগুলো আমাদের এই যে যারা আমাদের যে ইয়ং জেনারেশন, ওদের শিক্ষা দেওয়া হবে, ওরা ব্যবসা করবে, ছোট ছোট ব্যবসা, ঘরে বসে স্পেয়ার পার্টস বানাতে পারবে, গাড়ির পার্টস বলছে, ফিল্টার ঘরে বসে বানান, আমাদের আনতে হয় ইম্পোর্ট করে। এই টেকনিক্যাল নোহাগুলো আমরা চাই চীনের থেকে। চীন আমাদের আচ্ছা, এটা কি করা যায় কিনা যে আপনার চেম্বার থেকে যদি আপনার একটা উদ্যোগ নিয়ে বাংলাদেশে এমন টপ 3 or 4, 5 সেক্টরের কিছু ইয়াং এন্টারপ্রেনার যারা বিজনেস করতে চাচ্ছে, আগ্রহী, এদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপকে আপনারা চায়নার সাথে অ্যালাইন করে কোনোভাবে বিজনেসের একটা ট্রেন আপ করা বা তাদেরকে হাতে কলমে শেখানো, এই ধরনের অ্যারেঞ্জ করা যায় না? কিনা? এটা আমি আপনাকে বলি, আমার নিজের টাকায় না। আমি তো ধরেন ওই যে বললাম যে নিটার, এটা জানেন, ন্যাশনাল টেক্সটাইল, লেখাপড়া তো বাংলাদেশে এখন কিছুই নাই। আমি তো মধ্যে মধ্যে আমি তাদের ক্লাস নেই, আমি ইন্টার্নশিপ করাই। তো আমি আমার নিজের টাকায় আমি 10 জন পাঠাবো ছাত্র ওইখানে ট্রেনিং করানো, আমার টাকায়। কারো কাছে আমি কিছু বলবো। আমি তাদের 3 জন সিলেক্ট করেছি আমি পরীক্ষা নিয়ে। আচ্ছা, আমি আরও নিচ্ছি, লিস্ট একটা আছে, 3-4 দিন আমি রাখাবো। তো এগুলো আমি 10 জনকে একটা টিম করে পাঠাচ্ছি বিভিন্ন সেক্টরে টেক্সটাইলের, যেমন তারা আসলে এই টেকনোলজিগুলো কাজে লাগাতে পারে। আচ্ছা। সরকার করবে, সরকার টাকা দিবে কিনা আমি জানি না, আমি ওই দায়িত্ব নিতে যাব না, আমার নিজেরটা আমি করবো আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু জানতে চাওয়া, যেটা মানে আমার আরো আগে জানতে চাওয়া দরকার ছিল, সেটা হলো আপনি মানে বিজনেস স্টার্ট করেছেন কততে, এন্ড আপনি যদি শেয়ার করতে চান, এটা আপনার ইচ্ছে, যে আপনার বর্তমানে আপনার কোম্পানির ভ্যালুয়েশন কত আছে? এখন দেখেন, আমি তো স্টার্ট করেছি আপনাকে বললাম 1964-এ। হ্যাঁ। তবে আমার এখন যে ব্যবসা চলতেছে, এটা এরপরে আমি আর বাড়াবো না। আচ্ছা। কেননা এই দেশে ব্যবসা করতে যে কঠিন, কেননা কোনো স্কিল লেবার পাওয়া যায় না, সৎ লোক পাওয়া যায় না, এবং বিভিন্ন জায়গায় ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আমি সত্যিকার অর্থে, যদি আমি একা, অবশ্য আমি একবার চেয়েছিলাম চলে যাবো এই দেশ থেকে, কারণ দুর্নীতির এত, আপনি সৎভাবে এখানে বাস করতে পারবেন না। আপনি যদি চান যে না আমি কোনো ঘুষ দিব না, পারবেন না। আমি একটা কেস এক জায়গায় ঘুষ দিব না বলে, সেইখানে আমি যে হ্যারাসমেন্ট হয়েছি, এটা শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। আমি শুধু বলছি আল্লাহর গজব পড়বে তাদের উপরে। আমি কোনো করি নেই, আমার ট্যাক্স দেওয়া, একদম কাগজ দিলাম, তারপরে আপনাকে ট্যাক্স দিতে মানে ঘুষ দেন না, আমার প্রশ্নটা ছিল আপনি কত টাকায় শুরু করেছিলেন, টাকার হিসাব তো এখন ভ্যালুয়েশন কেমন হবে, এখন একটা অ্যাপ্রক্সিমেট বললে হবে। এখন এটা তো আমি কিভাবে বলবো, আপনার ভ্যালুয়েশন ধরেন, ফ্যাক্টরি বর্তমান বাজার ধরেন, যদি ধরেন মনে করেন আমার একটা স্পিনিং মিল যেটা আছে সাভারে, এটা যদি আজকের বাজারে আমি বিক্রি করতে যাই, মিনিমাম 450 কোটি টাকা এটা আছে। যেটা ভুলতাতে আছে একটা, ধরেন এটা 125 কোটি টাকা আছে এটা। আর ধরেন এইভাবে আমার কিছু মানে জমি টমি আছে, অ্যাপার্টমেন্ট আছে, আমি কিছু ভাড়া টাড়া পাই, কিন্তু আমার ওরকম না। স্টার্ট করেছিলেন কততে আপনি? আমার 64,000 টাকা পুঁজি। 64,000 দিয়ে। আচ্ছা, এটাই জানার ছিল। এখন যদি নতুন কেউ উদ্যোক্তা, যারা তরুণ উদ্যোক্তা, এরা যদি আপনার মতো উদ্যোগ মানে আমি বলবো যেটা এন্টারপ্রেনার হতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? তাদের জন্য পরামর্শ হলো, প্রথমে দেশ ছেড়ে যাবে না দেশের থেকে কিছু? না, দেশে থেকে করতে পারবে, কিন্তু পারবে না। প্রথম হলো তাকে মোবাইল ছাড়তে হবে রাত 9টার মধ্যে। আচ্ছা। এবং 9:30টায় ঘুমাইতে হবে, সকালে 5টার থেকে কাজ করতে হবে। আমরা আগে রাত্রে পড়াশোনা করতাম না, আমি দেখছি, আমার কাছে মনে হয় সেটা উল্টা ছিল। আমি কিন্তু পড়াশোনা যেটা করি বা আমি যেগুলো গবেষণা করি, আমি কিন্তু সকালে করি ঘুমের থেকে উঠে। আচ্ছা। আমি 9:30টায় ঘুমাই, 10টার ভিতরে ঘুমাই পড়ি। সকালে আর্লি পড়ে নামাজ পড়ে আমি তখন বসি, দেখি যে একদম ফ্রেশ ফকফকা, কারণ ব্রেনটা আমার রেস্ট নিয়ে আসছে। আমি আর সারাদিন কাজ করার পরে পড়তে বসবেন, আমি কিন্তু এটা পছন্দ করি না। আমি বলি যে ইয়ং জেনারেশন যদি তারা কিছু করতে চায়, তাদের 2টা জিনিস রাখতে হবে। 1 নম্বর হলো তাকে সত্য কথা বলতে হবে।
সততা থাকতে হবে। হ্যাঁ, না মিথ্যা কথা কখনো বলবে না। সে কি করবে, একটা কথা দুইবার চিন্তা করবে। আমি কিন্তু একটা কথা বলার আগে দুইবার চিন্তা করে বলি। একটা মিথ্যাও যদি বলতে হয় আমাকে, আমি আগে চিন্তা করি এটা বললে কি দাঁড়াবে, এটার রিয়াকশনটা কি হবে, এটা ক্ষতি হবে না ভালো হবে, হ্যাঁ এটা আমার 10 টাকা লাভ হবে না, দরকার নেই। ওই ধরনের থাকতে হবে, কর্মঠ থাকতে হবে, এবং রাত্র 9:30-9টার মধ্যে তার ঘুমাইতে হবে। সকালে উঠে ফজর নামাজ পড়ে তার কাজ শুরু করতে হবে। 16 ঘন্টা কন্টিনিউয়াসলি কাজ করতে হবে চমৎকার। সততার সঙ্গে, এবং নিজেকে শিখতে হবে। আমি আপনার একটা জিনিস, সময় আমারও কম। জার্মানিতে যে আমি বয়লারের কাজ করতাম, আমি ওখানে টেকনিক শিখছি। সেই টেকনিক আমি চায়নাকে দিয়েছি। চায়নার টেকনোলজি পুরো আমি চেঞ্জ করেছি আমার নিজে। আমি ছবি দেখাবো আপনারে, চায়না আমাকে কিভাবে। আমি এখনও বাংলাদেশে আপনার যে যতগুলা আপনার মাধ্যমে বলি, আর তো আমার সময় নাই, এগুলো করতে গেলেও বিপদ। এই যে যতগুলো বয়লার আছে না, আমি যদি ওইখানে একটু চোখ দিয়ে বলে দিই কি করতে হবে, সামান্য টেকনিক, তার 25% গ্যাস কম লাগবে, স্টিম কম লাগবে। আমি নুমান গ্রুপ একটা করে দিয়েছি, তার 6টা বয়লারের মধ্যে একটা বয়লার লাগে না। টেকনিক সামান্য জিনিস একটা আমি শিখেছি জার্মানিতে, সেই 85-86-এর কথা। কিন্তু আমি যাই না কেন, আপনার মিলে গিয়ে যদি আমি বলি না, তাইলে আপনার জিএম সাহেব আমার বকা দেয়। কেন, আমি যখন মালিককে বললাম যে ভাই আপনি এই পাইপটা একটু বদলাই দেন, আপনার স্টিম বেঁচে যাবে, তখন জিএম সাহেব, মালিক জিএম এর বলে, এই জিএম সাহেব আপনি এটা করেন নাই কে, বকা দেয়। আপনি একটা জিএম 5 লাখ টাকা বেতন নেন, আপনি জানেন না যে এটা আমার ওয়েস্টেজ হচ্ছে। তখন বলে এই খুরশেদ সবাই এসে একটা ঝামেলা লাগাই দিয়ে গেছে, দুধ। যার জন্য আমি বলি না। আর নাহলে আমি এখনও যতগুলা বয়লার ফ্যাক্টরি আছে আপনি আমার কাছে নিয়ে আসেন, যদি আমি করতে না পারি, আমি চাই যে আমি মরে যাব, আমার বয়স হয়ে গেছে 78, আমি চাই আমি শিখাই দিয়ে যাই। কিন্তু এই জিএম সাহেবরা এগুলো পছন্দ করে না যে আমি মালিকদের শিখাই। আমি অনেক মালিকরা চাই যে আপনারা শিখেন, এইভাবে আসেন, কিন্তু ওই জিএম সাহেব খুশি না হইলে ওইখানে যাব না। আপনি বুঝতে পারছেন আমার? জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। যেমন আপনি কি, আমি যদি বলি যে আপনি এইভাবে চলেন, তো আপনার ওয়াইফ বলবে এই শিখাই দিছে আমার হাজব্যান্ডের, তাই না? যেমন আমি আমার ওয়াইফের ব্যাপারে গর্ব করি। আমার ওয়াইফ যে ছিল, এটা ফেরেস্তার মতো ছিল। ওই বন্ধুরে বললে বন্ধুর ওয়াইফ রাগ করে, মানে খুলে দিছে, আমার জুতা খুলে দিত, আমার এই শার্ট দিয়ে দিত, কাপড় নিত, মানে এটা মানে কখন কি খাবো নিজে হাতে বাক করে দিত। মারা গেছে, ব্যস্ত নসিব করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আমার এই যে উত্থান দেখেন, তার ভিতরে আমার ওয়াইফের অবদান আছে। সে কখনো আমার কাছে কোনোদিন তার দাবি ছিল না, কোনো জিনিস কোনোদিন আমার কাছে একটা টাকাও চায়নি। So, ধন্যবাদ স্যার, আপনি আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দিয়েছেন। অ্যান্ড আমরা আসলে আপনার কাছ থেকে যে গল্প শুনলাম, যে স্টোরি শুনলাম, আমার সবচেয়ে ভালো লেগেছে এটা যে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিজের ফ্লোতে এসেছেন। অ্যান্ড ট্রু সেন্সে আমার কাছে মনে হয়েছে যে এটা থেকে এই আজকের যে আলোচনা হয়েছে, যারা বিজনেস করতে চায় বিশেষ করে, তাদের অনেক কিছু শেখার আছে। টোটাল এপিসোডটা যদি কেউ দেখে মনোযোগ দিয়ে অনেক কিছু শিখতে পারবে। শিখতে পারবে। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি অনেক কিছু শিখলাম আপনার এখান থেকে, আমি শিখাতে পারবো। এবং 78-এ এসে আপনার যে এনার্জি, আপনি এখনো বলছেন যে আপনার সকল বিজনেস আপনি নিজে দেখাশোনা আপনি দেখেন আমার মিলে কোনো জিএমটিএম নাই। এটা চমৎকার ব্যাপার। আমার সঙ্গে মিলে পারে না, কারণ আমার মিল কিন্তু এখনো আমার মিল কিন্তু কিছু লাভ হয়। অন্য মিল গিয়ে দেখেন তাদের কিন্তু, আমাদের যে লাভ হয় মানে কি, আমার কিন্তু আবার কোনো ব্যাংক লোন নাই। আমি ব্যাংকের লোন পছন্দ করতাম না। আমার ওয়াইফ আমাকে, আমি আরও মিল করতে পারতাম, আমি করি নাই। আমি ব্যাংক লোনকে সবসময় ভয় পাই। আমার একটা আশাই দেশের লোকের কাছে, সরকারের কাছে, দুর্নীতিটা কমানো, আর কিছু না। এই একটা জিনিস করুক। আমি কিন্তু মানুষকে যথেষ্ট সাহায্য করি আমার ব্যক্তিগতভাবে, মানে আমারটা প্রকাশ করি না। তো যাই হোক, আল্লাহ যা করে মঙ্গল করুক। আমরা চাই যে সবাই ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, শান্তি থাকুক, একটা মানে দুর্নীতিমুক্ত দেশ হোক। প্রিয় দর্শক, বিয়ন্ড বিজনেসের প্রতিটি পর্বই সফল মানুষের বাস্তব অভিজ্ঞতা, নেতৃত্বের শিক্ষা আর অনুপ্রেরণার এক জীবন্ত অধ্যায়। পর্বটি ভালো লাগলে এটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে জানিয়ে দিন পরবর্তী পর্বে কাকে অতিথি হিসেবে দেখতে চান। আমি রিয়াজুল করিম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে বিয়ন্ড বিজনেসের পরবর্তী কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।